হ্যাঁ, লাইভ হচ্ছে। আর আপনাদের অ্যাসাইনমেন্ট লাস্ট অ্যাসাইনমেন্ট ছিল হচ্ছে এখানে এখানে কয়েকজন শুধুমাত্র জমা দিয়েছেন। সো একজন হচ্ছেন, যারা নিচ থেকে দেখি, ইমরান হোসেন। ইমরান হোসেন কাজগুলো করেছেন, ভিতরে প্যাডিং দেন নাই, স্পেসিং দেন নাই, এটা মনে হয় বর্ডার দিয়েছেন বা সামথিং কিছু একটা করেছেন। মানে আপনি অনেকগুলো পার্ট করেছেন, খুবই খুশি আমি এটা কাজের জন্য। এখানটায় আমরা এফ বক্স দেখতে পাচ্ছি, আপনি ফ্লোর দিয়েছেন, ভিতরে আবার সাবরি দিয়েছেন। ওকে, এই জায়গাটায় আপনি আপনার মতো করে করেছেন, গ্রেট। আপনি এটা বাড়ায় দেন, দেখতে সুন্দর লাগতো। আর সেকশনে আপনার কালারটা তুলে ফেলেন, এগুলো দরকার নাই। তো এফ বক্স এবং ভিতরে হচ্ছে সাব বক্স। হ্যাঁ, নামটা ভালো করছেন, ভিতরে আরও প্যাডিং দিতে পারতেন। এবার আপনি বক্সে যে বর্ডার বক্স এখানে করেননি, এখানটা করেছেন, আচ্ছা ঠিক আছে। এক্স্যাক্টলি সেম ওয়েতে বাকিগুলোতে, তাই দেখবেন আরও সুন্দর লাগবে। এখানে ওই জিনিসটা করেছেন, আপনি স্টেপ বাই স্টেপ, মেবি আপনি আমার সাথে লাইভে কাজ করেছেন, এই জন্য আপনি আমার মতো করে করেছেন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। নিচে একটু নিচে একটু স্পেস বেশি হয়েছে। দেন হচ্ছে পসিবল এনসিএস, ওনার কাজটা সুন্দর হয়েছে, কিন্তু এরকম আচ্ছা কন্টেন্ট বেস তো এই জন্য একটু চ্যাপ্টা হয়ে যাবে। বাকিদের সবার কাজই আমি দেখেছি এবং আপনি স্যাটিসফাইড, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এবার আপনি আপনার কালার কম্বিনেশন ভালো হয়নি, সবই ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে, সব করেছেন, ভালো করেছেন, কিন্তু কালার কম্বিনেশনটা ভালো হয়নি, এটাও খেয়াল রাখবে, শুধু অ্যালাইনমেন্ট করলে হয় না। এগুলো কী দিয়েছেন? আচ্ছা আমি দেখাবো কোত্থেকে আপনি ইমেজ দেবেন। যাই হোক, বাকিদের আমি কিছু দেখেছি, কিছু মন খারাপ করবেন, আমি সবার দেখা শেষ, কিন্তু আমি ফিডব্যাক দিইনি। রায়ান ভাই কাইন্ডলি একটু ফিডব্যাক দিয়ে দিবেন, কার ভুল কোথায় একটু বলবেন। দো আপনাদের যাদের এই ইনিশিয়াল যে অ্যাসাইনমেন্টগুলো করেছেন, এই অ্যাসাইনমেন্টগুলোতে আমি কারো ভুল ধরতে চাই না। রায়ান ভাই কারো ভুল ধরতে চায় না, কারণ আপনারা যে কষ্ট করে করেছেন এই পর্যায়ে এনাফ। রায়ান ভাই বারবার অনলাইনে আসার দরকার নেই, শুধু শোনেন। সো এটা হচ্ছে বিষয়, আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট আজকে থেকে যে অ্যাসাইনমেন্টগুলো করব, এই জায়গাটায় আমরা ভুল ধরবো বলতে যাতে আপনি নিজেকে ইমপ্রুভ করেন, ক্লিয়ার? তো এতে কী হবে, আপনার ভালো হবে। সো এইখানটায় এআরপিএনপি কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন, আপনার লেখা দেখে বুঝতেই পারতেছেন এটা অন্য একটা কান্ট্রির লেখা। আর এটা হচ্ছে একটা অ্যাপসের ব্র্যান্ডিং, একটা অ্যাপসের ল্যান্ডিং পেজ, অর্থাৎ একটা অ্যাপস তারা লঞ্চ করবে এরকম, এবং এই অ্যাপসটাকে ব্র্যান্ডিং করার জন্য এটা করেছে। এবং আপনারা দেখবেন উপরের দিকে একটা ট্রান্সলেটর থাকে, এটা আবার এক্সটেনশন ইনস্টল করে নিতে হয়। ক্লিক যদি করি তাহলে আপনারা যদি ইংলিশ দেন তাহলে ওয়ার্ডগুলো বুঝতে পারবেন। উই শেয়ার দ্য সেম নিডস, ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দেম এনিমোর, ইউস। মজার বিষয় হচ্ছে, বলছে যে শেয়ার ইউর স্পেস, লেট আদার্স বেনিফিট। অর্থাৎ এখানে আপনি দেখবেন টয়লেটের কথা বলছে, দেখছেন টয়লেট। এই ওয়েবসাইটটার একটা মানে অ্যাপসের একটা সার্ভিস আছে, সার্ভিসটা হচ্ছে তারা টয়লেট শেয়ার করে। কেন ইমাজিন, আমরা যেরকম রাইড শেয়ার করি, বাইক শেয়ার করি, তারপর হচ্ছে গাড়ি শেয়ার করি। ইভেন আপনারা হয়তো জানেন কি না জানি না, পুরো ওয়ার্ল্ডে কিছু ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে আপনি পুরো পৃথিবীতে ট্যুর করতে পারবেন, শুধুমাত্র যাতায়াত ভাড়া আপনাকে দিতে হবে, থাকা খাওয়া খরচ নাই। এটা জানেন আপনারা? আপনি যদি চান যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন, আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে এমন একজন পার্সনের সাথে যে ওই অ্যাপসে ইনভলভড এবং সেও ট্যুর করে। তো একজন ট্যুরিস্ট কী করে, আরেকজন ট্যুরিস্টকে হেল্প করে। কি হেল্প? সে তার দেশে গেছে, কোনো একজন ব্যক্তি আমার দেশে আসছে, এবার আমি তাকে ওই সার্ভিসটা দিব, সে জন্য আমার সাথে থাকে, আমার এখানে খায়, আমার এখানে থাকে এবং ঘোরে। এবার আমি তাকে হয়তো গাইডও করতে পারি বা অন্য কারো মাধ্যমে গাইডটা নিতে পারে। এটা তো বোঝেন যে হোটেলে থেকে ঘোরা আর কারো সাথে মিশে ঘোরা, কারো বাসায় থেকে, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স ফিলিংস আছে। তো ট্যুরিস্টরা কী করে, মিশতে চায়, কারণ তারা মেশার জন্য কান্ট্রি ওয়াইজ ঘোরে। দ্বিতীয়ত হচ্ছে, সে ঘুরলো, সে তার দেশে গেল, কারণ আমি তাকে যে সার্ভিসটা দিয়েছি, আমি যদি তার দেশে যাই, আমি তার দেশে গিয়ে ঘুরবো। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এবং ওই কান্ট্রিগুলোতে যেটা হয়, ওই মনে করেন আমি ওর কান্ট্রিতে গেলাম, আমি ওর দেশে ঘুরবো, আমি তাকে ওর সাথে কন্ট্যাক্ট করবো, ও তখন বলবে যে ঠিক আছে আসো, তাহলে আমি ওর ওখানে থাকবো। এতে কি হচ্ছে, ওর ওখানে যে প্রাইস,
মানে যে স্পেন্ডটা হবে আমার টাকাটা সেটা বেঁচে যাবে, ও আবার আমাদের দেশে আসলে যে টাকাটা খরচ হবে সেটা বেঁচে যাবে, মানে এরকম একটা ইয়ে হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা অ্যাপস, এবং কোনো ট্যুরিস্ট যদি কোনো কান্ট্রিতে যায় তার নিড হতে পারে, সেই তখন কী করবে, অ্যাপসটা যখন ইউজ করবে ওই কান্ট্রিতে, ওই অ্যাপসের মাধ্যমে যারা যারা এখানে ইনভলভ থাকবে, যেমন আমার বাইক আছে, আমি বাইক শেয়ারিং করবো কি না আমাকে অবশ্যই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে হবে। তো এক্স্যাক্টলি সেম ওয়েতে টয়লেট শেয়ার করবো কিনা আমাকে ইয়ে করতে হবে, মানে আমাকে শেয়ারিং করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপসে। তো আমার মনে করেন আমার বাসার আশেপাশে কোনো ট্যুরিস্ট ঘুরতেছে, তাহলে সে কী করবে, যখন আমাকে ওই রিকোয়েস্ট পাঠাবে তখন রিচ করবে, এটা তো বুঝতে পারতেছে উবার পাঠার মতো এক্স্যাক্টলি। যারা ঢাকায় থাকেন তারা হয়তো ফিলিংসটা পান ভালো। তো এই এক্স্যাক্টলি এই জিনিসটার জন্য তারা এই ক্রিয়েটিভ আইডিয়াটা এর মধ্যে ইমপ্লিমেন্ট করছে, বুঝতে পারছেন? সো আমরা এই ওয়েবসাইটটা বানাবো। তো আমরা আমাদের মতো করে ইমেজ দিয়ে, এমন না যে এটাই আমরা দিব, আমরা আমাদের মতো করে ইমেজ দিয়ে নিজের মতো করে তৈরি করব। এটা আমাদের একটা পোর্টফোলিও সাইটও হতে পারে। আমরা লাস্ট দুটো ক্লাসে আমরা পোর্টফোলিও সাইট নিয়ে দৌড়াদৌড়ি করেছি। এখন আমাদের নিজস্ব আরও কিছু ক্রিয়েটিভিটি দিয়ে এই ওয়েব পেজটাকে আরও সুন্দর করব। ওয়েব পেজটা দেখে মনে হয় যে অনেক কাজ, রাইট? ইনিশিয়ালি মনে হয় অনেক কাজ, অ্যাকচুয়ালি কিচ্ছু নাই এর মধ্যে, এটা কিছুই না, এটা দুধ ভাত, জানেন আপনারা? এবং আপনাদের কাছে মনে হবে কি করলাম, কিছুই না তো, কেন এতদিন বসেছিলাম এরকম কাজ করার জন্য? এবং আমি কিন্তু সবসময় রিয়াল প্রজেক্ট দেখাবো গাইজ, সো আপনারা রিয়াল প্রজেক্টের ফিলিংসটা পাবেন। কখনো এমন না গতানুগতিক পুরোনো ওয়েবসাইট ঘাটাঘাটি করবো, আমি সবসময় রিসার্চ করি। এটা আমার মাথায় ছিল না, কালকে আমার একটা গ্রুপ আছে, আমাদের একটা ফাউন্ডার গ্রুপ আছে, ওখানে হঠাৎ করে এই লিঙ্কটা শেয়ার হয় যে তারা একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে তারা এরকম একটা করছে। তারা আমার মাথায় খেললো যে এই ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করি, এটা কীভাবে বানাতে হয় দেখি। তো আপনারা যতটুকু শিখেছেন দুটো ক্লাসে, সেটার উপর বেস করে আমরা এটা তৈরি করতে পারবো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো ওয়েবসাইট যখন আমি বানাবো, পুরনো যতগুলো ক্লাস হবে সেটা তো ইমপ্লিমেন্ট হবেই, সাথে নতুন কিছু অ্যাড হবে, বুঝতে পারছেন? মানে প্রতিদিন পুরনো জিনিসগুলো ইউজ করব, আবার নতুন জিনিস শিখব, দুটো আস্তে আস্তে সমন্বয় করে করে আমরা ওয়েবসাইট বানাতে থাকবো, এবং শেষ ক্লাস পর্যন্ত আমরা এইভাবে কাজ করব। শুনতে হয়তো একটু অগোছালো মনে হবে যে শেষ ক্লাসে যদি সবগুলো শিখে যদি আবার ইমপ্লিমেন্ট করি তাহলে বিশাল বড় ওয়েবসাইট হবে, অনেক কিছু শিখতে হবে, এমনটা কিন্তু না, এটা নিয়ে ভয় পাবেন না। সো আমরা এটা বানানোর জন্য এখানে যে আছে এটা কিন্তু ফেসবুক থেকে আসে, এটা এপিআই এর মাধ্যমে আসে, সেটা আমাদের দরকার নাই। ইভেন নিচে এটা আসছে যে এটা আমাদের দরকার নেই, বাকি সব কিছু ডিজাইন করব, ক্লিয়ার? এখন একটা জিনিস লক্ষ্য করেন, আমরা পিছনে দেখবেন একটা ইমেজ, সে কিন্তু আপনাদের দিকে তাকায় আছে এই মেয়েটা। সো উনি তাকায় আছে, উনি কিন্তু ফিক্সড, উনি নড়াচড়া করে না, এবং এই প্রত্যেকটা জিনিস আবার উপরের দিকে উঠতেছে কেন? কারণ স্ক্রলিং করছি, মনে হচ্ছে সে ব্যাকগ্রাউন্ডে ইমেজটা ফিক্সড হয়ে আছে, এরকম তো মনে হতে পারে, কিন্তু ভিতরে কী হচ্ছে, কীভাবে কাজ করছে সেটা নিয়ে আমরা গবেষণা করব, সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, আমরা এখন দেখেন এই ওয়েবসাইটে এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে বাম দিকে, রাইট? অ্যান্ড তার মানে কি দুটো কলাম আছে না? আমরা দুটো কলাম ধরতে পারি, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, রাইট? তাহলে দুটো কলাম আমরা তৈরি করব একটা সেকশনে, যেমনটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। একটু ভালোভাবে লক্ষ্য করবেন কীভাবে ডিজাইনটা করি। আচ্ছা, এগুলো করার আগে আমাদের অবশ্যই এলইডিপি এখানে যেতে হবে। আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, নিউ ফোল্ডার। গাইস, কেউ কোডিং করবেন না, যদি আমাকে মানেন বা আমাকে ফলো করেন তাহলে আমার কথা শুনতে হবে। কেউ এই মুহূর্তে কোডিং করবেন না, খুব ভালোভাবে শুনবেন, আমি আপনাদের স্পেস দিব, টাইম দিব, করেন। কারো আগে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার চিন্তা করার দরকার নাই, করে লাভ কি? আপনাকে কেউ কিন্তু গিফট দেবে না, চকলেটও দেবে না। সো এখানে আমরা ক্লাস দিব 03, অ্যান্ড এখানে আমরা আর একটা কাজ করব। তো এখানে আমরা নিউ ফোল্ডার ইমেজেস তৈরি করি, তারপর এখানটায় আমরা আর একটা ফোল্ডার তৈরি করব সিএসএস ফাইলের জন্য, অ্যান্ড আর একটা ফাইল ক্রিয়েট করব index.html করার জন্য। এই জায়গাটায় আমরা বলবো HTML, ট্যাবে ক্লিক করব, তাহলে আমরা স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছি। এই জায়গাটায় বলবো পোর্টফোলিও ওয়েবসাইট, ওকে। আমরা লিঙ্ক করব, রাইট? তাহলে আমরা বলবো লিঙ্ক, অ্যান্ড ট্যাবে ক্লিক করলে আমরা এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি, এবং এই জায়গাটায় ডিরেক্টরি পাইয়ে দেব হচ্ছে সিএসএস, নিউ ফাইল, কন্ট্রোল এস, তারপর আমরা বলবো style.css। এই ফাইলটাকে
সেভ করলাম, নামটাও কপি করলাম, নামটা আমরা ডিরেক্টরি পাইয়ে দেবো এখানে, css স্ল্যাশ ফাইলের নামটা দিয়ে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন, রাইট? কারো কোনো কোশ্চেন? সবাই ক্লিয়ার হচ্ছে? কোন ফাইলটা? এই ফাইলটা। এখানটায় আমি রাইট ক্লিক করব, নিউ ফাইল। কার উপরে রাইট ক্লিক করবো? এর উপর, কারণ এই ফোল্ডারে রাখবো। তাহলে রাইট ক্লিক, নিউ ফাইল, কন্ট্রোল এস, তাহলে সেভের জন্য এই অপশন আসবে, পপ আপ আসবে। আমি এখানে সাপোজ বললাম কাস্টম ডট সিএসএস। সিএসএস হচ্ছে এক্সটেনশন স্টাইলের জন্য, আর কাস্টম হচ্ছে নাম। কপি করলাম, কন্ট্রোল এ ক্লিক করলাম, তাহলে সিলেক্ট হলো। তারপর কন্ট্রোল সি, নামটা নিয়ে নিলাম, নেওয়ার পর সেভ করলাম। তাহলে কী হবে, এখানে আমি লিঙ্কটা ওই নামটা দিতে পারবো, তাহলে আমার মুখস্থ করতে হবে না আর ভুল হবে না। কিছু কিছু জিনিস আছে যেগুলো কপি করে দিতে হয়, যেমন আপনি নামটা কপি করে দেন নাই, কিন্তু নামটা এখানে দিয়েছেন আবার এখানে দিচ্ছেন, দেখবেন ভুল হচ্ছে, তখন আপনার জন্য সমস্যা। কিন্তু আপনি কপি করে দেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাই নেই। সো এটাকে আমরা ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করলে ফোল্ডার থেকে ডিলিট হয়ে যাবে। আর এখান থেকে অনেক সময় রিমুভ করে দেওয়া যায়। মনে করেন আমি এখান থেকে এটাকে রিমুভ করে দেবো, তাহলে রিমুভ হলে এখান থেকে রিমুভ হবে, আর ডিলিট করলে ফোল্ডারটা ডিলিট হয়ে যাবে। সো এই জায়গাটা আসার পর স্টাইলার সিএসএস দিলাম এবং ইন্ডেক্স ফাইলটা দিলাম, লিঙ্কটা তো করেছি। এইখানটা আমাদের কী হবে বলেন তো, উপরে বা নিচে যে কোনো জায়গায় দিলেই হয়, আমি সবার উপরে দিই। আমরা ফ্যাব আইকন দেবো, তাহলে লিঙ্ক। এখানে টাইপ দেওয়ার দরকার নেই, ইভেন এখানে টাইপ দেওয়ার দরকার নেই, ডিলিট করে দিবেন। এই জায়গাটা আমরা লিঙ্ক দেবো, ইমেজেস ফোল্ডারের ভিতরে থাকবে। তাহলে আমি লিখি হচ্ছে ইমেজেস স্ল্যাশ, আমি দিব হচ্ছে ফ্যাব ডট পিএনজি বা জেপিজি, যে কোনো একটা হতে পারে। আর এইখানটা বলবো আইকন। এখানে কোনটা উপরে কোনটা নিচে ডাজন্ট ম্যাটার, হেড ট্যাগের মধ্যে থাকলেই হবে। তো আমরা এটা দিলাম। আমি এখন ফ্যাব ইমেজটা নিয়ে আসবো, তো এটা আমি ডাউনলোডসে যাই, এই ইমেজটাকে আমি কপি করি। ইনি আমার কেউ না, আপনারা ভাইবেন না আবার ওনার আমার পরিচিত, উনি ক্লায়েন্টের কাজ, সো ওনার ছবি দিয়েছে। সো এখন আমাদের যেটা করতে হবে, এই ফোল্ডারে যেতে হবে। আমরা মনে হয় এখানে ফার্স্ট অ্যাক্সেস করেছিলাম লাস্ট ক্লাসে, কোনটা জানি, এই যেগুলো, এই যেটা। তো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানটা আমি বসায় দিই। তো এটাকে আমরা একটাই বানাই। এখানে আমরা নামটা দিব হচ্ছে রনি, আমার নামটা দিয়ে দিলাম জেপিজি। তো এই নামটাতে, এই ছবিটাতে আমরা অ্যাড করব এই জায়গাটায়, জেপিজি না, পিএনজি না, জেপিজি হয়ে গেল। এবার আমরা এটাকে রান করি, দেখি যে আসলে কি হচ্ছে। চলে আসছে আমার ছবি। তাহলে আমরা পোর্টফোলিও সাইট বানানোর জন্য এটা আমাদের গুড এনাফ। দ্বিতীয়ত হচ্ছে, আচ্ছা আমরা দুটো জায়গায় শেয়ার করছি না, এই জন্য দুটো আসছে, ওকে। আমরা এতটুকু বাম দিকে রাখি। এবার নিচের দিকে আমরা একটা সেকশন ক্রিয়েট করবো, একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমি কিন্তু আরও একটু প্রফেশনালি যাব। তো পুরো উইথ জুড়ে এতটুকু একটা সেকশন ক্রিয়েট করি, এটাকে আমরা বলতে পারি হিডার বলতে পারি। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম ডিভের মতো সেকশন, তারপর হচ্ছে ন্যাপ, সবই কিন্তু একসাথে কাজ করে। ন্যাপ বলতে একটা ওয়েবসাইটে আমরা যখন মেনু ক্রিয়েট করি, ফর এক্সাম্পল এই যে মেনুটা, এই মেনুটাকে বলা হয় ন্যাভ বা নেভিগেশন, এবং এটা হচ্ছে হুইডার পার্ট, তাই না? এই উপরেরটা হচ্ছে হিডার পার্ট, নিচের এই পোর্শনটা হচ্ছে ফুটার পার্ট। সো গাইস, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই সেকশন তৈরি করব। একটু অর্গানাইজ ওয়েতে যাই, এখানটায় আমরা সেকশন ক্রিয়েট করি। আমি অনেক ধীরে ধীরে আগাচ্ছি যাতে আপনাদের কারো কোনো কষ্ট না হয় বা বুঝতে সমস্যা না হয়। একটা জিনিস কি, অনেক সময় দেখবেন আমি বলতেছি আপনার বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু যখন করবেন আপনার মাথায় কিন্তু অনেক কিছু খেলবে, তখন দেখবেন কনসেপ্টটা এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যখন যেটা করতে বলবো তখনই করবেন, যদি আপনি পরে করেন হতে পারে হারায় যাচ্ছে। যেমন কালকে একটা অ্যাসাইনমেন্ট করতে বলেছিলাম ক্লাসে, যারা যারা করেননি, পরে যখন করতে গিয়েছেন আপনাদের টাইম ওয়েস্ট হয়েছে, এবং আপনারা ভিডিও দেখে দেখে করছেন, এরকম হয়েছে না? কিন্তু আপনি যখন ভিডিও দেখে করছেন আপনার টাইম ওয়েস্ট হচ্ছে না? সো এটা মাথায় রাখবেন, যখন যেটা করতে বলছি সেটাই করবেন। এখন আপনার কইরেন না, আমি করতে যখন বলবো তখন করবেন। এখানে দেখেন আমি ক্লিক করলাম, এখানে এখানে ক্লিক করলাম, দুই জায়গায় ক্লিক করার কারণ হচ্ছে এখানে আমরা কমেন্টিং করবো। আমি এক জায়গায় করি কমেন্টিং বলতে, যখন বড় বড় প্রজেক্ট করা হয় এই সেকশনের
আসলে কিসের জন্য কাজ করা হচ্ছে এটা আমরা কমেন্ট করে জানাবো, যাতে অন্য কোনো ডিজাইনার বা অন্য কোনো ডেভেলপার আপনার কোড দেখে বুঝতে পারে এই সেকশনটা কিসের জন্য। তো এখানে আমি কমেন্ট করব কিভাবে? কমেন্টও কিন্তু একটা ট্যাগ, এই যে দেখেন এটা হচ্ছে একটা ট্যাগ, এন্ডিং হচ্ছে এটা। এই জায়গাটা আমি বলবো এটা এইভাবেই লেখে, এটা হচ্ছে শুরু আর এটা হচ্ছে শেষ। এই জায়গাটা আমি লিখবো হচ্ছে যে হিডার সেকশন, এরকম বলতে পারি না, হিডার সেকশন। এক্স্যাক্টলি এখানে আমি আরও কিছু জিনিস বলি, স্টার্ট, আর এখানে নিচের দিকে বলি হিডার সেকশন এন্ড। বুঝতে পারছেন? তাহলে আমরা কি করলাম, কমেন্টিং করে রাখলাম। এখন আমরা সেকশন দিলাম, যদি সেকশন না দিয়ে এখানে আমরা হিডার দিই, মনে করেন আমি এই জায়গাটা বললাম হিডার, হিডার সেকশন, এর ভিতরে যা দেন না কেন, আপনি কবিতা আবৃত্তি করেন কোনো সমস্যা নেই, লেজিট কথাটা বলবেন আসলে হিডারটা এই সেকশনটা কিসের জন্য, হিডার সেকশন এই জন্য। তো আমি হিডার ট্যাগ দিলাম, ডিপ দিতে পারি, সেকশন দিতে পারি, যা ইচ্ছা তাই দিতে পারি, আমি হিডার ট্যাগ দিলাম। দেওয়ার পর আমি ইন্টার দিই। হিডারটা আমরা কাজ কি, হিডারটার কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেব। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা ইমেজ দিয়ে দেখি কি হয়। এই হিডারটাকে যেহেতু ট্যাগ, আমরা লিঙ্কটা হয়ে গেছে, এইখানে আমরা কল করি ডট দিয়ে এখানটায়। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে আমরা কী হবে, ক্লাসটাকে কল করলাম। তবে একটা জিনিস তো আমরা মাথায় রাখবো, ক্লাস কল করার আগে বা কোনো ট্যাগ কল করার আগে বডিতে যাব। সো এখানটায় হিডার দেবো, বডি দেবো। অ্যাজ ইউজুয়াল আমরা বডিতে কী করি একটু ভালোভাবে লক্ষ্য করবেন, আমরা কিন্তু বলি মার্জিন 0 করছিলাম না এর আগে, তাহলে আবারও মার্জিন 0 দিয়ে দেবো। কিছু জিনিস আছে যে জিনিসগুলো বারবার প্রত্যেকটা প্রজেক্টে করতে হয়, যেমন মার্জিন 0, প্যাডিং 0 করে রাখবেন। প্যাডিং 0 এখানে দরকার হয় না, মার্জিন 0 দিলেই হয়, যেটা আমরা এর আগেও করেছিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। হিডারে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, তাহলে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখে দেখে করি, রিলোড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দেওয়ার ক্ষেত্রে আমাদের ভিতরে কিন্তু কোনো কন্টেন্ট নেই, আছে, আমি এখানে লরেম দিয়ে রাখি, ফর এক্সাম্পল লরেম দিয়ে রাখি। তাহলে আমি যদি এখানে রিলোড দিই, এটা আসে, আমরা এখানটায় ব্যাকগ্রাউন্ড কালার দিব, একটু লক্ষ্য করবেন, কালার, এবং আমি যদি বলি রেড, তাহলে আমি এখানে কালার পাচ্ছি, আসে কালার। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, একটু লক্ষ্য করবেন কালারটা আসে নাই, কেন আসে না জানেন? আমরা তো হিডার ট্যাগ ইউজ করছি, নট ক্লাস, তো আমাদের ডট দেওয়া যাবে না। এবার আমি সেভ করি, দেন আমি যদি রিলোড দিই কালারটা পাচ্ছি। এবার উপরে নিচে যদি প্যাডিং দিই, একটু প্যাডিং দিয়ে দিলাম, তাহলে আমি এখানে বলবো প্যাডিং টপ এবং বটম, এটা না করে আমি একবারে বলি প্যাডিং করলাম হচ্ছে 100 পিক্সেল সেমিকোলন। এবার যদি রিলোড দিই, তাহলে দেখবেন উপরে নিচে ডানে বামে চারপাশে হচ্ছে, কেন? আমি লাস্ট ক্লাসে শেয়ার করেছিলাম, ইন্সপেক্ট এলিমেন্ট করলে, এটা আমরা নিচে অ্যাড করে দিলাম, এটাতে আমরা করেছি ইন্সপেক্ট এলিমেন্ট করলে অ্যারোতে ক্লিক করেন, তাহলে চারপাশে হয়, টপ রাইট লেফট বটম চারপাশে হয়। তাহলে কী হচ্ছে, প্যাডিংয়ে যদি আপনি একটা ভ্যালু দেন সে চারপাশে কাজ করে। এখানটায় যদি আপনি দুইটা ভ্যালু দেন, দুইটা ভ্যালু দেওয়া যায়, যদি আপনি 0 দেন তাহলে কী হচ্ছে, প্রথম ভ্যালুটা শুধুমাত্র উপরে নিচে কাজ করে, পরের ভ্যালুটা ডানে বামে কাজ করে। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটা হবে এখানে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি এরকম চান যে ডানে বামে শুধুমাত্র 40 পিক্সেল হোক, তাহলে কী হবে, ডানে বামে 40 পিক্সেল হবে, উপরে নিচে বেশি হবে। আপনি যদি 200 দেন তাহলে উপরে নিচে 200 হবে, মানে প্রথম ভ্যালুটা কাজ করা হচ্ছে উপরে নিচে, পরের ভ্যালুটা কাজ করা হচ্ছে ডানে বামে। আপনি যদি 3টা ভ্যালু দেন, 3টাও দেওয়া যায়, স্পেস দিয়ে দিয়ে দিবেন, যদি 3টা দেন, লক্ষ্য করেন 200 পিক্সেল শুধুমাত্র উপরে কাজ করেছে, মাঝখানে 40 পিক্সেল ডানে এবং বামে কাজ করেছে, আর 0 পিক্সেলটা বা 0 সেটা নিচের দিকে 0 হয়েছে। যদি আপনি 3টা ভ্যালু দেন তাহলে সে এইভাবে কাজ করে। ইজ দ্যাট ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি 4টা ভ্যালু দেন, মনে করেন আপনি 50 দিলেন আবার, তাহলে এটা 50 না দিয়ে আমি যদি বলি 150 বা 400, তাহলে হয়তো বুঝতে পারবেন। প্রথম ভ্যালুটা কাজ করা হচ্ছে উপরে, পরের ভ্যালুটা কাজ করা হচ্ছে ডানে, তারপরের ভ্যালুটা কাজ করা হচ্ছে নিচে, তারপরের ভ্যালুটা কাজ করা হচ্ছে বামে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরে। এটা ছাড়াও আপনি যদি ইন্ডিভিজুয়ালি বলতে চান, তাহলে আপনি এই ভ্যালুটাও পাস করতে পারেন, প্রপার্টিটা, যে প্যাডিং টপ 200 পিক্সেল, প্যাডিং রাইট 40, আলাদা আলাদাভাবে লেখেন, কোনো সমস্যা নেই। আপনি এইভাবে না লিখে আপনি আলাদা আলাদাভাবে লেখেন, এই জিনিসটাকে বসায় দেন, বা আপনি লেখেন প্যাডিং রাইট, প্যাডিং লেফট। সবাই ক্লিয়ার হয়েছেন জিনিসটা? এভাবে কাজ করা যায়। এক্স্যাক্টলি সেম ওয়েতে আপনি মার্জিনও করতে পারবেন। মার্জিনটা প্যাডিংটা একই জিনিস, কিন্তু মার্জিনের কাজ হচ্ছে
যেই ট্যাগের মধ্যে আপনি মার্জিন করবেন তাহলে ট্যাগের বাইরে সে একটা স্পেস তৈরি করে, কিন্তু প্যাডিং কী করে, ভিতরে স্পেস তৈরি করে। দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এতটুকুই, কোনো কঠিন কিছু না। সো এখন আমি যেটা করব, আমি একটা রিলোড দেব। নর্মালি এটা থাকবে যেটা আমরা করেছি। তো আমি ডানে বামে 0 দিয়ে দিই, ঠিক আছে, ডানে বামে 0 দিয়ে দিলাম। এরপর ভিতরের দিকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, নট কালার। তাহলে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, আমি একটু বুঝাই দিই। দেখেন আপনি কিন্তু 3টা জিনিস করতে পারবেন। একটা হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন, আবার ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারবেন। 3টাই করা যায়। এখন আপনি যখন বলবেন কালার, শুধুমাত্র কালার দিতে পারবেন। যদি আপনি বলেন ইমেজ, শুধুমাত্র ইমেজ দিতে পারবেন এখানে। আর যদি শুধু ব্যাকগ্রাউন্ড বলেন, তাহলে আপনি চাইলে এটা ইউজ করতে পারেন কালারের জন্য অথবা ইমেজের জন্য, মানে দুটোই করা যায়। ইজ দ্যাট ক্লিয়ার? তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এই দুটোকে আমরা বাদ দেবো। অথবা আপনি চাইলে কিন্তু এটাতেও ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, এটাতেও দিতে পারেন। আর কালার এটাতেও দিতে পারেন, এটাতেও দিতে পারেন। ক্লিয়ার? আমি প্রজেক্ট ওয়াইজ যখন কাজ করবো, অনেকগুলো প্রজেক্ট বানাবো স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা জিনিসই কিন্তু বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করব। সো এটা আমরা ডিলিট করে দিই। এখন এইখানটায়, এই জায়গাটায় ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা একটা ইমেজ কল করব। তো যখন আপনি কোনো ইমেজকে নেওয়ার চেষ্টা করবেন, আপনারা যাবেন হচ্ছে পিক্সাবেতে। পিক্সাবে এই ওয়েবসাইটটাতে যাবেন। পিক্সাবেতে গেলে আপনারা অনেকগুলো ইমেজ পাবেন। ইজ দ্যাট ক্লিয়ার? এই ইমেজগুলো পাবেন। তো আপনি আপনার মনের মাধ্যমে মিশে ইমেজগুলো নিতে পারেন। আমি যদি বলি রোড বা বিজনেস দিয়ে যদি সার্চ দিই, তাহলে বিজনেস রিলেটেড ছবিগুলো দেখতে পাবেন। বুঝতে পারছেন? যদি বলি শপিং মল, তাহলে শপিং মলের ছবি দেখতে পাবেন। সে আমি এটা নিলাম, ক্লিক করেন, ক্লিক করা মাত্র ছবিটা দেখতে পাবেন। এখন এইখানটায় যদি ফ্রি ডাউনলোডে ক্লিক করি, কোন সাইজের ছবি নেবেন সেটা কিন্তু আপনি ফোকাস দিতে পারবেন এখানে। দেন হ্যাঁ, আমি এটা শেয়ার করব, সমস্যা নাই, এখনই করে দিচ্ছি। আর একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে আনস ফ্ল্যাশ। এখানেও চাইলে আপনি ছবি ডাউনলোড করতে পারবেন, তবে এখানে আসাটা বেটার, এখানে ভালো ভালো ছবি পাওয়া যায়। সো সাপোজ সবগুলো হচ্ছে একটু লম্বাটে, রাইট? আমরা লম্বাটে ছবি নিতে চাচ্ছি না, বাট নিলেও আমাদের সুবিধা হবে, আমরা কিছু জিনিস দেখতে পাবো বা কিছু কাজ করতে পারবো। তো এখানে দেখবেন একটা এরকম একটা ছবি আছে, এটা আমরা নিতে পারি। সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম, ছবিটা ভালো লাগে না, আমরা একটা ভালো ছবি নেওয়ার চেষ্টা করি। এখানটা ওয়ালপেপার, ট্রাভেল হলে ট্রাভেল ছবিগুলো দেখতে সুন্দর লাগবে, রাইট? সো আমরা এই ছবিটা চুজ করি, ক্লিক করলাম। ছবিটা চুজ করার পর আমি এখানটায় ক্লিক করে দেখতে পাবেন যে কোন ভার্সনে নেবেন, সরি কোন ডাইমেনশনে নেবেন। অনেক বড় ছবি নেওয়ার দরকার নেই, আমরা মিডিয়ামটা নিলাম, ক্লিক করি, দেখবেন ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। এগুলো সবগুলো ফ্রি। তো আমি এখানে সেভ করি। এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি যাতে আপনাদের হেল্প হয়। এটা নোট ডাউন করে রাখবেন, গ্রুপের মধ্যে পোস্ট করে দিন। সো এটা যদি হয়ে যায়, তাহলে আমরা ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইমেজেসের মধ্যে অ্যাড করে দেব। অ্যান্ড এখানে একটা নাম দিতে পারি, আমি বলতে পারি বিজি। বিজি মিন্স ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে যখন আপনি আপনার ওয়েবসাইটে এইখানটায় শো করাতে চাবেন, আমরা নর্মালি ইমেজকে কল করি কিভাবে, ইমেজ এইভাবে আসে, তারপর আমরা সোর্সের মধ্যে ইমেজটাকে কল করি কিভাবে, ডিরেক্টরি পাইয়ে দিই ইমেজে স্ল্যাশ ইমেজের নামটা, রাইট? সবাই এটা করি, রাইট? এখানে তো সবাই প্র্যাকটিস করেছেন, রাইট? ইমেজ ট্যাগ দিয়ে কীভাবে আপনি ইমেজকে কল করবেন। কিন্তু আপনি যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে কল করবেন,
তখন আপনাকে এখানে বলতে হবে ইউআরএল। ইউআরএল মানে মানে ইমেজের ডিরেক্টরি। ইউআরএল দেওয়ার পর যখন আপনি এইভাবে দেবেন ফার্স্ট ব্র্যাকেট, তারপর আপনাকে ডিরেক্টরি পাইয়ে দিতে হবে। একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনি যখন ইন্ডেক্সে থাকেন, আপনার ইন্ডেক্সটা কিন্তু বাইরে থাকে। এবার আপনি বিজিকে কল করবেন, তাহলে আপনি এখানে বলবেন bg.jpg। খুব সিম্পলি আপনি অ্যাড করে দিতে পারবেন, কারণ ডিরেক্টরিটা হচ্ছে ইমেজেসের ভিতরে বিজি জেপিজি। বাট আপনি যখন style.css-এ কাজ করবেন, স্টাইল ফাইলটা কার ভিতরে? এর ভিতরে। তো যেহেতু এর ভিতরে, আপনি কিন্তু এর ভিতরে কোনো ইমেজেস ফোল্ডার নাই, আছে। তার মানে কি আপনার সিএসএসের বাইরে ইমেজেস ফোল্ডারের ভিতরে এই ফাইলটা আছে। দ্যাটস ওয়াই আপনার এই সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে ইমেজেসে ঢুকতে হবে। এই জন্য এখানে ডাবল ডট দিতে হবে। এর মানে হচ্ছে ব্যাক করা। এর মানে হচ্ছে ব্যাক করা, অর্থাৎ এই ফোল্ডার থেকে ডিরেক্টরিটা ব্যাক করলো, করার পর স্ল্যাশ দিয়ে আবার ইমেজেস ফোল্ডারে ঢুকছে, এরপর bg.jpg-কে কল করছে। ইজ দ্যাট ক্লিয়ার? মানে আমরা ইমেজেস ফোল্ডার থেকে সিএসএস ফোল্ডার থেকে বের হয়ে ইমেজেস ফোল্ডারে ঢুকলাম, তারপরে bg.jpg ফাইলটাকে কল করলাম। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা ওয়েবসাইটটার যদি ইন্টারফেস দেখি, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখতে পাবো। সবাই হয়তো ক্লিয়ার হয়েছেন? ওকে, আমি এখানে এটাকে সেভ করব না, এটা ডিলিট করে দিই। আর আমি জাস্ট ফর এক্সাম্পল এতটুকু অংশ দেখালাম, রাইট? তাহলে আপনারা এই ছোট্ট কাজটুকু আপনারা এখন করবেন, এখনই এতটুকু কাজ আপনারা করে ফেলবেন। করে আমাকে দেখান ইয়েস আপনি করতে পেরেছেন। এখানে কিন্তু অল্প একটু কাজ করেছি, একটা হচ্ছে হিটার, একটা হচ্ছে এখানে প্যাডিং, তো ডিরেক্টরি। তো এই দুটো কাজ, প্যাডিং এবং ডিরেক্টরির কাজটা বুঝলেই হয়তো আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যেতে পারবো। সো আপনারা প্র্যাকটিস করে বলবেন যে ডান হয়ে গেছে। আছে হিডার আপনি কিন্তু পুরো ওয়েবসাইটে একবার ইউজ করা হয় বা করে, এই জন্য ক্লাস দেওয়ার দরকার নেই। যখন রিপিট কিছু হবে তখন আপনি ক্লাস দিতে পারেন, তাছাড়া দরকার হয় না। করার পর আমি যদি রিলোড দিই, সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, এইখানটায় ব্যাকগ্রাউন্ড ইমেজ পেলাম। আমাদের মেইন টার্গেট হচ্ছে কিন্তু এই ওয়েবসাইটটা বানানো। তো এখানটায় দেখতে পাচ্ছেন যে বামে একটা স্পেস ছেড়ে দেয়, ডানে একটা স্পেস ছেড়ে দেয়, মাঝখানে এতটুকু রাখে। আমরা কিন্তু এখানে প্যাডিং দিয়ে এই স্পেসটা বানিয়েছি। যদি আপনি প্যাডিং না দিতেন, এটাকে আমি বামে রাখি, ধরেন আমি প্যাডিং দিলাম না, তাহলে কি হচ্ছে, আমার এখানে যতটুকু কন্টেন্ট ততটুকু কিন্তু এরিয়াটা নেবে। ইভেন আপনি যদি কন্টেন্ট না দেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখাবে না। বুঝতে পারছেন? একদমই দেখাবে না, কারণ কোনো ট্যাগ কখনো হাইট নেয় না, কিন্তু লেফট রাইট নেয়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা লেফট রাইটে কোনো কাজ করি না। তো আমি এখানে ইনিশিয়ালি একটা প্যাডিং দিয়ে রাখি, উপরে নিচে 300 পিক্সেল, ডানে বামে 0, তবু কিন্তু দেখবেন একটা স্পেস পাবে প্যাডিংয়ের কারণে, পাচ্ছে। সো মাঝখানে যদি আমরা কন্টেন্ট দিই, তাহলে জিনিসটা ঠিক হয়ে যাবে। এখন অনেকেরই কিন্তু ইমেজটা রিপিট হচ্ছিল, রাইট? অনেকে বলেছেন যে রিপিট হচ্ছে। আমি ছোট একটা ইমেজ নেই, এটা একটা ছোট ইমেজ, এই ইমেজটা দিয়ে আমি বুঝাই দিই যে তখন আপনি কী করবেন বা কী দেওয়া উচিত। রনি জেপিজি রিলোড যদি দিই, তা দেখেন আমারটাও রিপিট হচ্ছে। এখন আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই হিডারে ইমেজটা যে রিপিট হচ্ছে, এখানটা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবেন, তখন কিছু প্রপার্টি ইউজ করতে পারবেন, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার পরে ইউজ করতে পারবেন। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। এখানে দেখবেন ব্যাকগ্রাউন্ড রিপিট আছে, রিপিট মানে হচ্ছে রিপিট রাখবেন কিনা। দেখেন রিপিটটা নো রিপিট। আবার যদি বলেন রিপিট এক্স অক্ষ বরাবর, রিপিট ওয়াই অক্ষ বরাবর, সেটা আপনি করতে পারেন। আপনি বলবেন নো রিপিট। নো রিপিট হলে ইমেজটা কিন্তু আর রিপিট হচ্ছে না। ক্লিয়ার? ওকে। দ্বিতীয়ত হচ্ছে আমি ইমেজটাকে কাভার্ড করব। কাভার্ড বলতে এতটুকু ইমেজ সে কী করবে, পুরো উইথ জুড়ে কাভার্ড হবে, যেমনটা ওরা করেছে। এই কাভার্ড করার জন্য বলতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ বলতে হবে কন্টেইন। দেখেন ইমেজটা কিন্তু ফুললি দেখাচ্ছে, কিন্তু ইমেজটা ফুললি দেখালো, ইমেজটা আসলে দেখেন হাইট উইডথ কিন্তু সমান, মানে যতটুকু ইমেজ, কন্টেইন মানে হচ্ছে যতটুকু ইমেজ রেশিওটা,
হাইট বিট যতটুকু ততটুকু সে অ্যাডজাস্ট করে সাইজিং করে দেয়, এটাকে বলা হয় কন্টেইন। এবার এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কভার। যদি আপনি কভার দেন, সে কী করবে, ওই ইমেজটাকে পুরো হাইট বিট জুড়ে অ্যাডজাস্ট করে নেবে, তখন হিডারকে সে প্রায়োরিটি দেবে। আর যদি কন্টেইন করেন, তাহলে ওই হাইটের মধ্যে ইমেজটার সাইজ অনুযায়ী পুরোটা দেখাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এই ডিফারেন্সটা কিন্তু এখানে হয়। আর আরেকটা জিনিস কি, মানে সব ভ্যালু দেখেন, এখানে অনেকগুলো ভ্যালু, সবগুলো বুঝালে কিন্তু সারা জীবনও শেষ করতে পারবেন না। সিএসএসের প্রপার্টি এত বেশি, আপনাদের যে জিনিসগুলো সচরাচর এবং সবসময় ইউজ করা হয় প্রজেক্টে, সেই জিনিসগুলোতে ফোকাস দেব। বাকিগুলোতে আপনারা এমনি এমনি করে করে দেখবেন। এটা তো আপনারা বুঝতেই পারতেছেন আপনাকে কী করতে হবে। আর আপনি যখন মনে করেন আপনি বি লিখলেন, দেখেন অনেক রকমের প্রপার্টি দেখতে পাবেন বি দিয়ে। আবার যখন এ লিখবেন, এ দিয়ে দেখবেন বাকি জিনিসগুলো দেখতে পাবেন। সবগুলোর কাজ ইনিশিয়ালি বুঝতে পারবেন না, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করি। সব কিছু আবার দরকারও হয় না, যেগুলো খুবই দরকার প্রজেক্ট করার জন্য, ওয়েবসাইট ডিজাইনের জন্য, সেগুলো আমি ফোকাস দেবো বেশি। ইজ দ্যাট ক্লিয়ার? সো এখন আমরা অটো না করে আমরা বলবো কভার। আমরা কন্টেন্ট দিয়ে একটা জিনিস দেখি। দেখেন এখানে একটা জিনিস করা যায়, আপনি কন্টেন্ট দিলে ইমেজটা এতটুকু আসলো, আপনি চাইলে কিন্তু ইমেজে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও দিতে পারবেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে, মানে হিডারে পুরো জায়গা জুড়ে সে ব্যাকগ্রাউন্ড কালার পাচ্ছে, যতটুকু ইমেজ ততটুকু ইমেজ সে ধারণ করছে। ইজ দ্যাট ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে, আমরা এই ইমেজটাকে মাঝখানে আনতে চাই, তাহলে বলতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন। যদি আপনি ইমেজ না দেন, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাইজ, তারপর হচ্ছে পজিশন, রিপিট, এগুলো কোনো কাজ করবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড পজিশন নিয়ে কাজ করব। পজিশন আপনি বটম দিলেন, বটম না অ্যাকচুয়ালি এখানে কিন্তু দুইটা ভ্যালু দেওয়া যায়, সেন্টার। প্রথম ভ্যালুটা কী কাজ করে, প্রথম ভ্যালুটা মেবি যদি আমি বটম করি, স্পেস দেন, দেখেন প্রথম ভ্যালুটা কাজ করে হচ্ছে উপরে নিচে। এই যে ওয়াই অক্ষ বরাবর, ওয়াই মানে হচ্ছে উপরে নিচে, আর এক্স মানে হচ্ছে ডানে বামে। আপনারা হয়তো গ্রাফ করেছেন এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ওই গ্রাফ অনুযায়ী কিন্তু এই জিনিসটা ধরা হয়। তো প্রথম ভ্যালুটা উপরে নিচে, বটম দেন, সেন্টার দেন, আর ডানেরটা লেফট রাইটে। তাহলে আমি যদি বলি রাইট, তাহলে দেখবেন ডানে চলে গেল, আর লেফট বাই ডিফল্ট লেফটেই থাকে। সবাই বুঝতে পেরেছেন এটা? সবাইকে ক্লিয়ার হয়েছেন? কিন্তু আমরা যদি সাইজ কভার করি, তাহলে কিন্তু লেফট রাইট হবে না যে তা না। এই যে দেখেন নিচে চলে আসছে, আমি যদি বটম না দিয়ে, তখন আপনি কিন্তু ভার্টিক্যালি ওই জিনিসটাকে অ্যাডজাস্ট করতে হবে, সেন্টার দেব। দেখেন আমার ছবিটা দেখাচ্ছে। আবার যদি লেফট রাইট করি, রাইট করতে হবে। আবার যদি বলি সেন্টার চলে আসছে, রাইট করতে হবে। দেন ডানে বামে, মনে হয় না ডানে বামে অ্যাডজাস্ট হবে, কারণ সে কিন্তু কাভার হয়েছে উপরে নিচে প্রবলেম, ডানে বামে কিন্তু অ্যাডজাস্ট হয়ে আছে। সো এইভাবে কিন্তু কাজটা করতে পারেন। কিন্তু আমরা ইমেজটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে এটা। তো এই ক্ষেত্রে সে কিন্তু ইমেজের সাইজটা এমনি অনেক বড়, এই জন্য আমারটা রিপিট হয়নি, আর আপনাদের অনেকে রিপিট হয়েছে, কারণ ইমেজটার সাইজ আমার এই স্ক্রিন অনুযায়ী ছোট। এই জন্য ব্যাকগ্রাউন্ডে ইমেজটা হতে পারে বড়, হতে পারে ছোট, তবু আপনারা কিছু জিনিস করে দেবেন, কারণ ইমেজ যদি কখনো চেঞ্জ হয় তখন আপনাকে সিএসএস করতে হবে। তো ওইটা না করার জন্য আপনি সবসময় ইমেজ রিপিট, নো রিপিট দিয়ে দিবেন। আর ইমেজ সাইজ কাভার দিতে পারেন, ডিপেন্ড করে, অথবা কাভার দিতে পারেন অথবা কন্টেন্ট দিতে পারেন। কন্টেন্ট দিলে এরকম হচ্ছে, কাভার দিলে এরকম হচ্ছে, ডিপেন্ড করে আপনি কী চান। এখন আপনি যদি মনে করেন যে উপরের অংশ দেখাচ্ছে, আমি নিচের অংশ দেখতে চাই, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দেন, যেটা দিয়ে আপনি নিচের অংশ দেখতে পাবেন। তাহলে আপনি এখানে আরেকটা জিনিস পাবেন, দেখেন এখানে পজিশন এক্স আছে, ওয়াই আছে। আপনি যদি ওয়াই অক্ষ বরাবর মানে উপরে নিচে করতে চান, ইন্ডিভিজুয়ালি একটা ভ্যালু পাস করতে পারেন, যেমনটা প্যাডিংয়ে করেছিলাম। প্যাডিং যদি 0 পিক্সেল দিই, তার মানে কি চারপাশে, আর যদি প্যাডিং টপ দিই বা প্যাডিং বটম দিই, তাহলে একদিকে। তাহলে আমরা এখানে বলবো সেন্টার বা বটম বা সেন্টার। এবার ভালো লাগতেছে না এই জিনিসটা দেখতে? তাহলে আমরা যে কাজগুলো করলাম, ক্লিক করে পুরোটা কপি করে আমরা এখানে বসায় দেব। ইজ দ্যাট ক্লিয়ার? এবার সবাই দেখতে পাচ্ছেন যে প্যাডিং দিচ্ছি, সবাই করবেন না এখন, আমি যখন বলবো তখন করবেন। আমি এটাকে ওপেন করি, কারণ আপনারা করলে দেখা যায় 1 ঘন্টা লাগান। একটু সময় নেন, একটু ভালোভাবে দেখেন, পুরো জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হন, তারপরে করেন, তাহলে হয়তো সুবিধা হবে। এখানে আপনারা লক্ষ্য করবেন যে এই ইমেজটা হাইটটা কতটুকু। তা আমরা কিন্তু এতটুকু দিয়েছি,
যখন আমরা কন্টেন্ট দেবো মাঝখানে তখন কিন্তু এই কন্টেন্ট একটা জায়গা নেবে, তখন অটোমেটিক্যালি হাইটটা বেড়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? দ্বিতীয়ত হচ্ছে এই ইমেজের উপরে একটা ওভারলে দেবো, সেটা কিন্তু আপনি দিতে পারবেন খুব ইজিলি। আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন এখন, খুবই ইন্টারেস্টিং জিনিস দেখবেন। তো আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর লক্ষ্য করেন এই ইমেজটা এইখানটায় আমরা ব্যাকগ্রাউন্ড কালারও দেব। ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে রেড। এরপর কালার কিন্তু আসবে না। কালার কখন আসবে জানেন? সাপোজ আপনি রিলোড দিচ্ছেন, আমি করে দেখাই। ইমেজের সাইজ যদি বড় হয়, অনেক ওয়েবসাইটে দেখবেন ইমেজটা লোড হতে টাইম নেয়, ইমেজটা লোড হতে টাইম নেয়। এবার দেখবেন রেড কালার দেখাচ্ছে না একটু একটু করে, কিন্তু ইমেজ আমরা কিন্তু লোকালি কাজ করছি, এই জন্য ফাস্ট লোড হচ্ছে। যখন সার্ভারে যাবেন এই ইমেজটা উপর থেকে লোড হতে একটু টাইম নেবে। তখন কী হবে, ওই টাইম নেওয়ার সময় ইমেজটা দেখাবে, সরি ব্যাকগ্রাউন্ডে কালারটা দেখাবে। ওই কালারটাকে আবার ব্লেন্ড করতে পারেন। ব্লেন্ড বলতে এই কালার এবং ইমেজটার, আমরা মোবাইলে ছবি তুলে আমরা কি করি, ছবিটাকে কালার করি না, ফিল্টার করি না, এখানেও করতে পারবেন। এখানে বলতে হবে ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড, কালার দেন, দেখেন কালারটা কেমন হয়ে গেছে। আপনি এরকম কালারও দিতে পারেন। তো আপনি যদি চান, আপনি এইরকম একটা কালার দিতে চান, তাহলে আপনি ডার্কেন করেন, এরকম কালার দেন, এরকম দেন, এরকম দেন, আপনার ইচ্ছে মতো কালারিং করতে হবে। এটা জোস একটা কালার। সো আপনি যদি চান ব্ল্যাক দিবেন, তাহলে ব্ল্যাক না দিয়ে দেখেন ও আবার লাইটেড হচ্ছে। আপনি যদি এরকম দেন, দেখছেন কালারটা কী হচ্ছে। ডিপেন্ড করে আপনি কি চান। মজার জিনিস না? সো আপনার ছবি দিয়ে এরকম রঙিন করতে পারবেন, বিয়ের বাড়ি বানাতে ফেলতে পারবেন। এখন আমি এটাকে এখানে প্লেস করলাম, তাহলে আমার ওয়েবসাইটের কালার কম্বিনেশনটা এরকম হয়ে গেল। সবাই বুঝতে পেরেছি? কোডিং কিন্তু অনেক মজার গাইস। জাস্ট বিসমিল্লাহ করবেন, একটু সাহস নেবেন, শুরু করবেন। লিঙ্ক ভুল হচ্ছে, বানান ভুল হচ্ছে, এগুলোকে ওভারকাম করবেন। এখানে কিন্তু কেউ আপনাকে হেল্প করবে না। আপনি বানান ভুল করে বসে আছেন, কিন্তু প্রপার্টি যাই দেন না কেন কাজ করবে না। আর বানান ঠিক করার দায়িত্ব আপনার। বানানটা তার আমি আর যে কেউ ঠিক করে দিতে পারবে না। ইনিশিয়ালি ভুল হবে, সেটা আপনি আস্তে আস্তে ঠিক করে নেবেন। আমি কিন্তু ক্লাসের শুরুতে বলেছিলাম কপি পেস্ট করবেন, ফাইলের নামটা কপি পেস্ট করুন, তাহলে ভুল হবে না। আপনারা এই প্রপার্টি ভ্যালুর কাজটা করে ফেলেন, দেখে দেখে যাব। সেটা হচ্ছে আমরা এতটুকু করলাম, এর মাঝখানে এই যে এই জিনিসটা অ্যাড করব, এটা অ্যাড করব। তো আমার তো ব্যাকগ্রাউন্ড ইমেজ 100% উইথ জিরো, রাইট? সবাই শুনতে পাচ্ছি? আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি 100% উইথ জুড়ে, কিন্তু কন্টেন্ট জাস্ট এতটুকুর মধ্যে থাকবে, রাইট? এতটুকুর মধ্যে থাকবে। তাহলে এটার জন্য এইখানটায় এতটুকু একটা সেকশন বানাবো। কথা বুঝতে পারছেন? এখান থেকে এই পর্যন্ত একটা সেকশন বানাবো। তো এটা বানানোর জন্য এই হিটারের ভিতরে একটা ডিপ কল করব, ডিপ দিয়ে করব। ডিপ দিলাম। তো এই ডিপ ট্যাগটা কিন্তু আমার বারবার ইউজ হতে পারে বিভিন্ন জায়গায়, যেমনটা আমার এখানেও ইউজ হতে পারে। এখানেও কিন্তু অ্যালাইনমেন্ট দরকার, রাইট? তারপর এখানেও কিন্তু অ্যালাইনমেন্ট দরকার, বামে এবং ডানে স্পেস ছেড়ে দেয়। আবার এখানেও কিন্তু ডানে বামে স্পেস ছেড়ে দেয়, এখানেও তাই। সমান সমান না? তাহলে আমরা এখানে একটা কমন ক্লাস নেব। তো আমি এখানে ক্লাস দিব, ধরে নিতে পারি যে ক্লাসটার নাম হচ্ছে কন্টেইনার। একটু মাথা রাখবেন, আমি যখন যে ক্লাসগুলো ইউজ করবো সেটা একটু প্রফেশনালি ইউজ করার চেষ্টা করছি, এবং ফিউচারে যখন আমরা বুটস্ট্র্যাপ করবো এই ক্লাসগুলো ইউজ হবে। কন্টেইনার দিলাম। কন্টেইনার দেওয়ার পর কন্টেইনার কী করবো, লাস্ট ক্লাসে আমরা যেরকম সেকশন দিয়েছিলাম, এখানে ভিতরে আমরা ডিপ দিয়ে কন্টেইনার দিলাম। এবং এই কন্টেইনারকে নিয়ে আমরা কাজ করি। কন্টেইনার যেহেতু একটা ক্লাস, আমরা নিচের দিকে ডট দিয়ে কন্টেইনারটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু ক্লাস ডট দিলাম। এবার আমরা রিলোড দিই, দেওয়ার পর ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এর ভিতরে ক্লাসটা আসছে, কিন্তু ও বামের দিকে আসছে। এখানটা আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপর আমি হাইট দিব 100 পিক্সেল। দেখেন একটা হাইট পাচ্ছে। সো এটার আমার নির্দিষ্ট একটা উইথ দেওয়া উচিত, যাতে কীরকম হবে, যাতে ডানে বা বামে স্পেস ছেড়ে দেবে। এটা হতে পারে 1000 বা 1200 হতে পারে। তো আমরা আপনাদের ডিভাইস অনুযায়ী বা আপনার ল্যাপটপের রেশিও অনুযায়ী করবেন। তো এখানে আমি উইথ দিব সাপোজ 1000 পিক্সেল, বা আমি 1200 পিক্সেল দিই। আমার কিন্তু মনিটর অনেক বড়, প্রায় 22 ইঞ্চি। সো এখানে আমি মার্জিন করব লেফট অটো, আর মার্জিন করব রাইট অটো। এটা আপনি মার্জিন লেফট রাইট না করে আপনি একবারে অটো দিয়ে দেন। বুঝতে পারছেন? একবারে অটো দিয়ে দেন।
তাহলে কী হবে, চারপাশে অটো হবে। এখানে অটো চারপাশে দিলেও উপরে নিচে কিন্তু অটো কাজ করবে না, অটো কাজ করে এক্স্যাক্টলি লেফট এবং রাইটে। সো যদি এটা হয় তাহলে আমরা কন্টেন্ট এর ভিতরে লিখব, কিন্তু এই কন্টেনারকে দুইটা কলামে ভাগ করব, যেমনটা আমরা কালকে অনেকগুলো কলাম নিয়ে কাজ করেছিলাম ফ্লোট করে করে। তো এইটা আসার পর আমরা এতটুকু পার্ট কপি করি, করার পর এখানে বসা দিই। এখানে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব না গাইস। কালার দিব? আমাদের প্রজেক্টে কালার আছে? নাই। তাহলে এই কন্টেনারের ভিতরে আমরা দুটো কলাম দেব, একটা হচ্ছে ডিফ, এরকম দুটো কলাম পাশাপাশি দেব যেমনটা আমরা কালকে করেছিলাম। তাহলে প্রথম কলামে কি হবে? প্রথম কলামে আমাদের এই কন্টেন্টটা হবে, কিন্তু আমরা কলামের কাজটা আগে করে ফেলি। প্রথমটাতে আমরা ক্লাস দিব হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস, সেটা হচ্ছে কলাম দুটো সমান সমান। যদি সমান সমান হয় আমরা সমান সমানভাবে ক্লাস দিতে পারি, না হলে এটা বুঝতেই পারতেছেন বামে অনেকখানি গ্যাপ, তাহলে আমরা এটাকে উইথ বেশি দেবো, এটা কম দেব। তাহলে আমরা বলতে পারি কলাম 1 বা ড্যাশ দিয়ে বলবো কলাম 1, আর এখানে আর একটা ক্লাস দিব, এখানে বলবো কল 2 মানে কলাম 2। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে দুটো কলাম দেব। এখন এখানে আমরা কিছু কন্টেন্ট দিই, কেন দিচ্ছি বলেন তো? বোঝার জন্য যে আসলে হচ্ছেটা কি। আর এই কন্টেন্টটা আমরা এখানেও দেব। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন? এতটুকু বুঝছেন? ওকে, এবার এই কলাম 1 এবং কলাম 2কে একটা নির্দিষ্ট উইথ দিব, আলাদা আলাদা উইথ দেবো, এই জন্য আলাদা আলাদা ক্লাস দিয়েছি। তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, ডট দিয়ে আবার 2 দিয়ে বলবো সেকেন্ড ব্র্যাকেট। এবার আমরা যদি রিলোড দিই তাহলে আমরা নিচে নিচে কন্টেন্টগুলো পাবো। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার তুলে ফেলেছি কন্টেনার থেকে। আমি আবার দিই, এভাবে রাখে বোঝার জন্য। কল 1, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই বোঝার জন্য। দিলাম। নিচের দিকে কেন স্পেস পাচ্ছে জানেন? কারণ আমি কন্টেনারে হাইট দিয়েছি, এই জন্য। হাইট হবে না, কন্টেন্ট বেস হাইট হয়ে যাবে। এইখানটায় এর নির্দিষ্ট একটা উইথ হবে, সাপোজ 70% বা আরও কম দিই 60%। উইথ দেওয়ার পর আমরা এখানে ফ্লোট করব। ফ্লোট যখন করব লেফট, তখন ও এরকম হবে, কেননা এরও কিন্তু আমরা উইথ দেইনি। তাহলে এই ফ্লোট লেফটটা কপি করে, কপি করবেন আর না করবেন সেটা আপনার ব্যাপার। এখানে আমি উইথ দিব হচ্ছে 40%, অ্যান্ড এখানেও আমাকে বলতে হবে ফ্লোট। তাহলে পাশাপাশি অ্যাডজাস্ট হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? সো যখন আমি এরকম করব তখন আমার কলামটা তৈরি হয়ে গেল। এখানে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, আছে ইভেন এখানেও কালার দরকার আছে। এই কালারটা আসেনি কেন বলেন তো? এতক্ষণ তো ছিল, এখন আসেনি কেন? কারণ এখানে ওভারফ্লো হিডেন করা হয়নি, এই জন্য। যখন ফ্লোট করে দিবেন ওভারফ্লো হিডেন করে দেবেন, এটাকে আমরা তুলে ফেলি। কালার আমাদের দেওয়ার দরকার নাই গ্যাস, কালার আমরা দিব না, আমরা স্বচ্ছ রাখবো, ট্রান্সপারেন্ট। এবার আমি এখানে ক্লিক করে এই জিনিসগুলোকে কপি করে আচ্ছা এখানটায় বসা দেব। আমাদের কিন্তু কাজ কম, মানে এমন না যে অনেক কিছু করছে, কিন্তু আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে। এবং মনে রাখবেন এই জিনিসগুলোই কিন্তু আপনাদের সারা জীবন, এই জিনিসগুলোই সারা জীবন রিপিট হতে থাকবে। এবং লাস্ট ক্লাসে বলেছিলাম আপনি যা শিখছেন সেটা কিন্তু, এটা ফ্লোট শেখা মানে হচ্ছে আপনার পুরো ওয়েবসাইট 80% ডান। এই কনসেপ্টটা খুবই ক্রিটিক্যাল, বুঝতে হয়। সবাই এটা যদি বুঝে থাকেন, আমরা এতটুকু করে ফেলি, আমরা এতটুকু করে ফেলি, সবাই এটা করে ফেলেন। তো আমরা এতটুকু করলাম, শুধুমাত্র স্ট্রাকচার ফলো করলাম। এই স্ট্রাকচারটা করাটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং কাজ ইনিশিয়ালি, মানে আপনারা যখন করছেন এটা আপনাদের কাছে অনেক চ্যালেঞ্জিং কাজ মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি দেখবেন 2টা ক্লাস পরে এটা দুধ ভাত হয়ে যাবে, জাস্ট আপনাকে করে যেতে হবে। ওকে, এখন এইখানটা আমরা এই কলামটা কেন করেছি? এই অংশটুকুর জন্য, আর এটা করেছি এই অংশটুকুর জন্য। হুব ওকে, এই জিনিসটা বানাবো, এই অংশটুকু আমরা করব। এখানে দুটো একই রকম, রাইট? এটা আর এটা একই রকম, অ্যান্ড এই বাটন এবং বাটনটাও কিন্তু সিমিলার, স্ট্রাকচার সিমিলার, বাট কালার কম্বিনেশনটা আলাদা। আর এখানে একটা বড়
টেক্সট আছে, হেডিং টেক্সট। তো আমি এটাকে কপি করি, করার পর এটাকে বন্ধ করে দেই আমাদের কাজের জন্য। আমরা এখানটা এটা ডিলিট করে দেব, করার পর এখানটা আমরা একটা হেডিং ট্যাগ দেবো, দেওয়ার পর আমি কন্টেন্টটা দিয়ে দিই। এটা সবাই ক্লিয়ার হয়েছেন যে আমরা কন্টেন্টটা কেন দিচ্ছি। রিলোড দিলে আমার এখানটা আসবে। সাইজিং করবো আমরা সিএসএস দিয়ে। এরপর আমরা এই অংশটুকু নেব, এটা আমরা পি ট্যাগ ধরতে পারি, রাইট? তাহলে আমরা এরপর আমরা পি ট্যাগ দিয়ে এই কন্টেন্টটা দেব। কিন্তু এরকম লাইন আসছে কারণ আমি কপি পেস্ট করছি, একটু 19-20 হবে, বাট আমি এইভাবে দিয়ে দেবো। এরপর দেখবেন একটা বাটন আছে, মানে হচ্ছে এখানে ক্লিক হবে। আমরা ওয়েবসাইটে অনেক রকমের মেনু দেখি, রাইট? যেমন এখানে একটা মেনু আছে, এখানে মেনু আছে। তো তার মানে কি এখানে ক্লিক করলে কোথাও যায়, ক্লিক করলে কোনো একটা পেজে যাবে বা সামথিং কিছু একটা হবে, তো এক্সিকিউশন হয়। তো ওই জিনিসটা করার জন্য এখানটা আমরা বলতে হবে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের এইখানটায় দিব হচ্ছে ওরা যেটা করেছে সেটা দিব, সেটা হচ্ছে ইউজ। তাহলে আমরা এখানে বলবো ইউজ, এরকম দিলাম। তো ইউজ যখন দিব আমরা কিন্তু ইউজ শব্দটা দেখতে পাবো, নিচের দিকে ইউজ দেখা যায়, রাইট? কিন্তু এই ইউজ ওয়ার্ডটাতে ক্লিক করলে কোথাও যাবে, সেটার জন্য ভিতরে HREF এর মধ্যে লিঙ্কটা দিতে হয়। যেমন আমি এই লিঙ্কটাই দিয়ে দিই, এখানটায় আমি ওই লিঙ্কটা দিয়ে দেব। তাহলে কি হচ্ছে, লিঙ্কটা কিন্তু দেখা যাবে না, বাট আমি যখন এই ইউজ কন্টেন্টে ক্লিক করব তখন এই লিঙ্কে চলে যাবে। তা আমি যদি এবার রিলোড দিই, সরি এটা চলে আসলো কেন এইভাবে, আচ্ছা এটা এখানে থাকবে। রিলোড যদি দিই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওই লিঙ্কে চলে যাবে, আসছে? মানে প্রসেসটা হবে এরকম। তাহলে আমি ব্যাকে যাই, যাওয়ার পর এখানে যদি আপনি ইন্সপেক্ট এলিমেন্ট করেন আপনি দেখতে পাবেন ওই লিঙ্কটা। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আমি জুম আউট করি, তাহলে আমরা এরকম দেখব। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে? কারো কোনো কোশ্চেন নাই তো না? ওকে, এরপর আমরা এখানে দেখবেন শেয়ার ইয়োর স্পেস। এটার যেরকম সাইজিং স্পেসিং এক্স্যাক্টলি সেম এটাতেও কোনো চেঞ্জ কিন্তু নাই, রাইট? কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না। তাহলে আমাদের এখানটাও সেম কাজটা করতে হবে, মানে পি ট্যাগের মতো এখানেও আমরা ওই সেমটাই দেবো, কারণ একই রকম সাইজ। আমি এখানে পি ট্যাগ দিয়ে এখানটা দিয়ে দেবো। এরকম কপি পেস্ট করলে এরকম হবে, তো আপনি একটু সাজায় নেবেন। নিচের দিকে অ্যাঙ্কর ট্যাগ, এটাকে আবার নিচের দিকে দেবো এখানটায়। আমরা হয়তো অন্য লিঙ্ক ইউজ করব, বাট আমি হুবহুটা দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি আর্ন দেই, কন্টেন্টটা দিলাম, তাহলে ওয়েবসাইটে লুকটা হবে এইরকম, বাট এইরকম আমরা বানানোর চেষ্টা করব সিএসএস করে। এবার এইখানটা জাস্ট একটা ইমেজ হবে। মনে আছে আমরা একটা ইমেজ দিয়েছিলাম, আমার ইমেজটা, ওই ইমেজটা এখানে বসাবো কিভাবে? এখানটা আমি ইমেজ ট্যাগ দিব, ইমেজেস স্ল্যাশ ফোল্ডার থেকে আমরা এই ইমেজটা নেব, রনি জেপিজি, এটাকে আমরা এখানে অ্যাড করে দেব। এবার যদি ওয়েবসাইট দেখি, রিলোড দেন, দেখেন ওই কলামের মধ্যে ইমেজটা দেখাচ্ছে বিশাল বড়, কারণ ইমেজের রেশিওটা, ডাইমেনশনটা অনেক বড়। কার্সার রাখলে ডাইমেনশনটা দেখা না গেলেও আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি বলি প্রপার্টি, তাহলে আপনি দেখতে পাবেন সে ডাইমেনশন ডিটেলে গেলে পাবেন। এই যে দেখেন 997, হাইট হচ্ছে 997, উইথ হচ্ছে 997। যদি হাইট উইথ 997 হয়, তার মানে কি এতটুকু জায়গার মধ্যে সে অ্যাডজাস্ট হয়? হবে না। এটার জন্য যেটা করতে হবে, ইমেজটা যাতে ওই কলামের উইথের সাথে অ্যাডজাস্ট হয়, এই কারণে ইমেজটাকে বলতে হবে, এই ইমেজটাকে আমরা এখানে আনি, ইমেজটাকে বলতে হবে, আমি এখানে ইমেজ ট্যাগ দিয়ে বলবো ম্যাক্স উইথ 100%। এটা অবশ্যই বলতে হবে। এটা যদি বলি তাহলে এটা বোঝাচ্ছে যে ইমেজের উইথ ম্যাক্স উইথ 100% মানে হচ্ছে ওর কলামের যতটুকু উইথ ততটুকু সে অ্যাডজাস্ট করে নেবে, এর বাইরে সে যাবে না। এবার যদি আমি রিলোড দিই, দেখেন ইমেজটা অ্যাডজাস্ট হয়ে গেছে ওই কলামের মধ্যে, ও কিন্তু চ্যাপটা হয়নি, কিন্তু কলামের মধ্যে অ্যাডজাস্ট হয়েছে। আর ইমেজে কখনো হাইট দিবেন না, ইমেজে সবসময় উইথ দিয়ে কাজ করবেন। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন? গ্রেট।
এখন এটা যদি দেই, আমরা এখানে এই ফন্টের সাইজগুলো বাড়াবো, এখন এই কাজগুলো করব আমরা, রাইট? তো এটা করলে কিন্তু আমাদের ইনিশিয়াল প্রাথমিক যে কাজটা সেটা আমাদের সম্পন্ন হবে। সো আমি খুবই খুশি হব আপনারা যদি এটা কমপ্লিট করেন আমার সাথে, মানে এখন না, যদি আজকের মধ্যে এটা কমপ্লিট করেন। আপনাদের নতুন করে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, শুধুমাত্র এটাই আমরা করে যাব। এইখানে এই পিএইচপির ফাইল, এই কন্টেন্ট, এগুলো আমরা ঠিক করব। পিএইচপি না, মানে এআরপিএনপি যে কন্টেন্ট আছে সেটাকে আমরা ঠিক করতে হবে। তো আমরা এখানে এটাকে এবং অ্যাঙ্করটাকে কল করব কীভাবে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমার কন্টেন্টগুলো হচ্ছে এটা, রাইট? প্রত্যেকটাকে আমরা এই জায়গাটায় বা যে কোনো জায়গায় আমি এখানে H1কে কল করি, তারপর পি ট্যাগকে। এটা তো আপনারা বুঝছেন যে আমরা কী করছি, অ্যাঙ্করটাকেও কল করে ফেলি। তো আমরা এইভাবে জিনিসগুলোকে জানিয়ে দিলাম। এখন আমি রিলোড দিই। আমরা লাইভ দেখে দেখে কাজগুলো করব, এবং একটা জিনিস বুঝতেছেন, কন্টেন্ট দেওয়ার কারণে কিন্তু এর হাইটটা বেড়ে গিয়েছে। তো আমরা এই হাইটটাও কমাবো। ইন্সপেক্ট এলিমেন্ট করার পর হিডারে আমরা প্যাডিং দিয়েছিলাম, মনে আছে? তো আমরা প্যাডিং এতটা দিব না, আমরা 100 দিব, যাতে এতটুকু হয়, যেমনটা ওরা করেছে। এবার আমরা এই H1-এর সাইজটা বড় করব। কত করব? ফন্ট সাইজ সাপোজ 80 পিক্সেল, অনেক বড় করব। তারপরে আমরা কালার দিব হচ্ছে FFF, মানে হচ্ছে হোয়াইট। যদি আপনাকে মনে হয় যে আপনার সাইজটা আরও বড় করা দরকার, করেন। কিন্তু মাউস রাখলে দেখবেন উপরে নিচে একটা মার্জিন হয়, একটা স্পেস তৈরি হয়। এই স্পেসের জন্য আমরা এখানে বলবো মার্জিন 0, যাতে কোনো স্পেস না থাকে। এটা বাই ডিফল্ট থাকে। পিটাকেও কিন্তু এরকম একটা স্পেস আছে। এটারও আমরা কালার চেঞ্জ করব। মজার বিষয় হচ্ছে একটাতে কালার চেঞ্জ করলে দুটোতেই কালার চেঞ্জ হয়ে যাবে, স্বাভাবিক। এখানে আমরা ফন্ট সাইজ দেব 20 পিক্সেল, বা আরও বড় দিতে পারি যদি আমাদের মনে হয়। ক্লিয়ার? এখন লক্ষ্য করবেন এইখানটায় কন্টেন্টগুলো এতটুকু র্যাপিং করা, তাই না? একটু নিচে নিচে এখানে কিন্তু একটা স্পেস আছে। হতে পারে যে আমাদের উইডটা অনেক বড়, এই উইডটা আমরা ছোট করি। উইডটা আসলেই বড়, মানে ওয়েবসাইট অনুযায়ী, মানে এই ওয়েবসাইট অনুযায়ী। তাহলে আমরা উইডটা ছোট করি। কত করব? আমরা এখানে 1000 দেব, তাহলে ছোট হয়ে গেল। সেই অনুযায়ী উপরে নিচে একটু গ্যাপটা বাড়ায় দিই, তাহলে হয়তো আরও দেখতে সুন্দর লাগবে। হিডার থেকে গ্যাপটা বাড়াবো, এখানে আমি বলতে পারি 150। একটু অ্যালাইনমেন্টের কাজ করছি আর কি। এবং এই যে কন্টেন্টটা যে বড় হচ্ছে, এখানে একটা কাজ করব, দেখেন। আমরা কোল 1 এটার উইডটা কমাবো, বাড়াবো না, 40 দেব। কিন্তু কোল 2 এর উইডটা বাড়াবো। কত করব? 6। তাহলে আমার জিনিসটা কি হবে? এ বড় হবে, এ ছোট হবে। এবং এটা কি মনে হয় না যে আরও একটু র্যাপিং করা দরকার, লাইক দিস, মানে আরও ছোট করা দরকার? নিডস পর্যন্ত যেন র্যাপিং হয়, এখানে নিডস পর্যন্ত যেন র্যাপিং হয়, মানে 2 লাইন 3 লাইনের জন্য আসে। যদি আমি হুবহু করতে চাই, তাহলে আমাকে কোল 1কে আরও ছোট করতে হবে। এবার আসছে, বা একটু যদি বড় করেন এরকম আসছে, আমি এরকম রাখলাম, তাহলে কি হচ্ছে 26%ই ডান। লক্ষ্য করেন এই কন্টেন্টটা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে কি আমার এই কন্টেন্টটা, মানে ভিতরে যে H1 আছে সেটা সাইজটা একটু ছোটো করা দরকার, এরকম, রাইট? তাহলে আমরা এতটুকু রাখি, এর বড় করার দরকার নাই বা করছি না। যদি এটাকে আমরা 26 রাখি, বা আমরা 25 রাখলাম, তাহলে এটাকে কত দেব? 75। তাহলে আমরা এটাকে 75 করে দিই, করলাম। এবার আমি পুরো প্রসেসটা কপি করে এখানটায় বসায় দেব, যতটুকু কাজ করলাম। তাহলে ঘটনা কি ঘটলো? এ বড় হয়ে গেল, এ ছোট হয়ে গেল। এই পিট্যাগটাও কিন্তু র্যাপিং হওয়ার কথা, অলমোস্ট হয়ে গেছে, কিন্তু তারপর আরও একটু র্যাপিং হওয়ার কথা। দ্বিতীয়ত হচ্ছে ইমেজটা যদি এত বড় হয়, কারণ কি ইমেজটা এমনিতেই বড়, এবং আমার বলা হয়েছিল যে ম্যাক্সিমাম উইথ 100%, ইমেজে বলা হয়েছিল। এর মানে হচ্ছে ওর প্যারেন্টের কলামের উইথ যত বড় হবে তত বড় ইমেজটা বড় হবে। যদি ইমেজটা রেশিও বড় থাকে, ইমেজটা যদি ছোট থাকে তাহলে কিন্তু এটা হতো না। তাহলে ইমেজটাকে এইখানটায় ম্যাক্স উইথ দেওয়ার সাথে সাথে আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা বলে দিব উইথ অনলি 400 পিক্সেল বা সামথিং কিছু একটা বলে দিই। তাহলে কী হবে? ইমেজটা আর বড় দেখাবে না। ম্যাক্স উইথ দেওয়ার কারণ হচ্ছে যাতে ইমেজটা বড় হয়ে যায়। এখন যদি আপনি ম্যাক্স উইথ বাদও দেন তবু কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটাকে ছোট করলাম, যদি আপনাকে আরও ছোট করতে হতে হয় তাহলে আপনি এরকম রাখেন। প্রশ্ন হচ্ছে ইমেজটা যদি আমরা ছোট করেই থাকি, ইমেজটাকে তো ডান দিকে নিয়ে যেতে হবে, রাইট? তাহলে আপনি এখানে ইমেজটাকে ডান দিকে নিয়ে যাওয়ার জন্য
মার্জিন করবেন লেফট এবং অটো যায় যায় না। যখন আপনি ইমেজ ইউজ করবেন একটা জিনিস করে নেবেন, সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক। কেন করবেন জানেন? ব্লক এলিমেন্ট মানে হচ্ছে যদি আপনি ব্লক না দেন, এটা বাদ দেই, যদি ব্লক না দেন এতটুকু নিচ্ছে, কিন্তু আপনি যখন ব্লক করবেন সে কিন্তু ডান দিকে একটা স্পেস তৈরি করছে, দেখছেন ইয়েলো কালার। তো যখন মার্জিন করবেন সেই স্পেসটা ওর জন্য কাজ করে। আর আপনি যদি এটা না দেন তাহলে ওই স্পেসটা কিন্তু আর দেখা যায় না, মনে করেন ও যতটুকু ততটুকুই এরিয়া ওর। দেখেন আমরা যখন একটা উইথ দেই, কন্টেন্টে যখন উইথ দেই, সেই উইথটা নেওয়ার পর সে তাকে কিন্তু ডানে বামে করতে পারি। কেন করতে পারি? কারণ তার ডানে বামে স্পেসটা থাকে, এই জন্য মার্জিন লেফট রাইট অটো করলেও অ্যালাইন হয়। কিন্তু ইমেজ যখন আমরা উইথটা দিচ্ছি এবং মার্জিন লেফট করি বা অটো করি বা যাই করি না কেন, সে কিন্তু ডান দিকে বাম দিকে যাবে না, কারণ ওর ডান দিকে কোনো স্পেসই নাই, ইয়ে হলো স্পেস নাই। তো আপনার রুমের মধ্যে আপনি যেখানে দাঁড়ায় আছেন এর আশেপাশে আরও স্পেস আছে, তার মানে কি আপনি মুভ করতে পারবেন। কিন্তু ছোট যদি একটা কফিনের মধ্যে আপনার রাখা হয়, আপনি কি নড়াচড়া করতে পারবেন? ব্যাপারটা এরকম, ওকে স্পেস দিতে হবে। এই জন্য আমরা ডিসপ্লে ব্লক করে দিলে কী হবে, এই কলামে যতটুকু উইথ ততটুকু সে কাভার করে ওর উইথটা ছোটো করে, ইমেজের উইথটা ছোটো করে ডানে বামে মুভ করতে পারে। যদি এটা হয়ে যায়, এবার আমরা পি ট্যাগে আমরা এই কাজটা করলাম। এবার আসেন এই লিঙ্কটা অ্যাঙ্কর ট্যাগের কাজটা করব, কিন্তু তার আগে আপনারা বলেন কারো কোনো কোশ্চিন আছে কিনা এতটুকুতে, আমরা এগুলো দিয়ে দিই। কারো কোনো কোশ্চিন আছে কিনা একটু বলবেন যে হ্যাঁ আমার এই কোশ্চিন আছে, এটা বুঝি নাই। যদি বলেন খুবই খুশি হব। আমি একটা কাজ করার সময় অনেক কিছু বলি, সবগুলো ইমপ্লিমেন্ট করার দরকার নাই। যেটা আমি বলি ওগুলো বলার কারণ হচ্ছে আপনাদের যাতে মানে একটা জিনিস আপনি করছেন, এটার বাইরেও আপনাকে জানতে হবে কেন করছেন। শুধুমাত্র এই ওয়েবসাইটটা তো বানাবেন এটার জন্য শিখছেন না, আপনি আরও আদার্স ওয়েবসাইটও বানাবেন, তখন আপনার এই জিনিসগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। এই জন্য কনসেপ্টটা ইন ডিটেলে করা হচ্ছে। আমি কিন্তু একটু বেশি বকবক করি, রাইট? বাট এটা আপনাদের কাজে লাগবে। একটা সময় আপনারা আমাকে মনে করবেন যে রনি ভাই আমাকে এটা বুঝাইছিল, ওইটার জন্য আমি আজকে সাকসেস। আমি আপনাদের একটা জিনিস বলি, শোনেন, একটা গল্প বলি। বগুড়ায় আমার একটা স্টুডেন্ট আছে, সে হচ্ছে লেভেল 2 সেলার, সেও কিন্তু এলইডিবিতে ট্রেনিং করাচ্ছে, বুঝতে পারছেন? এবার আপনাদের এই কোর্সটা নিচ্ছে, এবং যেদিন রবিবারে আপনাদের ক্লাস শুরু হয় সেদিন থেকে উনিও ক্লাস নিচ্ছেন। ইজ দ্যাট ক্লিয়ার? বাট উনি কিন্তু আমার স্টুডেন্ট এবং লেভেল 2 সেলার। চিন্তা করতে পারেন যে লেভেল 2 সেলার মানে কি? হিউজ কাজ করে, হিউজ। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন ট্রেনিং করাতাম, করাই এখনও, বাট উনি যখন ক্লাস করতো উনি বগুড়া থেকে ঢাকায় আসতো, বগুড়া থেকে বৃহস্পতিবার রাতে উঠতো, ওনার ক্লাস হতো শুক্রবার সকালবেলা, বৃহস্পতিবার রাতে বগুড়া থেকে উঠতো, ভোরবেলা পৌঁছাতো, তারপরে ক্লাসে ঢুকতো। ক্লাস করার পর দুপুরবেলা তিনি কী করতো, ডিরেক্ট বাড়ি যেত না, মানে বগুড়া যেত না, উনি একটা ফ্রেন্ডের বাসায় থাকতো, রাতের বেলা আবার বগুড়া যেত ওই দিনটা রেস্ট করে। এবং আমি ক্লাসে ওনাকে দাঁড় করায় সবার সামনে বলছিলাম সবার আগে এই ব্যক্তিটা সাকসেস হবে, এবং ঠিকই ঠিকই আজকে উনি লেভেল 2 সেলার। টপ রেটেড এইবার হওয়ার কথা ছিল, হতে পারেনি। বোঝা গেছে? এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ স্ট্রাগল করে। আর সবচেয়ে বেশি স্ট্রাগল কি জানেন? এই যে মুভিং করা, এক জায়গায় যাওয়া আর এক জায়গায় আসা। আর ঢাকা শহরে মুভ করা তো অনেক টাফ, এটা তো বুঝেন। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ঘোরাফেরা করা অনেক টাফ। সবাই বুঝতে পারছেন? আমার কথা শুনছেন? কারো কোনো কোশ্চেন মানে নাই তো এই পর্যন্ত? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি রিলোড দেই, রিলোড দেওয়ার পর এই বাটনগুলোর কাজ করব, এক্স্যাক্টলি এরকম বানানোর চেষ্টা করব। তো আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এই অ্যাঙ্করটাকে ক্লিক করব। এই জায়গাটা এটা তো আমার, এখানে দেখে নেবেন। এখানে আমি বলবো ব্যাকগ্রাউন্ড কালার রেড, তারপরে আমি কালার দিব হচ্ছে ট্রিপল এ, মানে হচ্ছে হোয়াইট। তারপর আমি ফন্ট সাইজটা বাড়াই, সাপোজ 20 পিক্সেল, বা আরও একটু বড়ো করি, 25 দিলাম। একটা যদি লক্ষ্য করবে নিচে একটা আন্ডারলাইন আছে, যখন লিঙ্ক হয় তখন আন্ডারলাইনটা আসে। বুঝতে পারছি? লিঙ্ক হলে আন্ডারলাইনটা আসে। এই জন্য এখানে যেটা করবেন, টেক্সট ডেকোরেশন নান করে দেবেন। টেক্সট ডেকোরেশন নান মানে হচ্ছে, আচ্ছা উপরে করছে ভুল করে, এখানটা হবে টেক্সট ডেকোরেশন নান। এর মানে হচ্ছে ডেকোরেশনটা, মানে নিচে আন্ডারলাইন যে উপরে আন্ডারলাইন আসে সেটা রিমুভ হয়ে যায়। এখানে আরও আছে, যেমন হচ্ছে এই যে লাইন থ্রো মানে মাঝখানে, ওভারলাইন মানে উপরে, আরটা হচ্ছে
আন্ডারলাইন যেটা বাই ডিফল্ট থাকে, এখানে নান করে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আমরা প্যাডিং করব। প্যাডিং বলতে চারপাশে একটু স্পেস করব লাইক দিস। তো এটা করার জন্য আমাদের এখানটায় প্যাডিং করতে হবে। প্যাডিং উপরে নিচে একটু কম হবে, মনে করেন আমি 5 পিক্সেল দিলাম, আর ডানে বামে আমি দিব হচ্ছে 30 পিক্সেল, বা আপনি চাইলে একটু বাড়াতে পারেন উপরে নিচে 10 পিক্সেল, আর এখানটা আমি 35 দিলাম বা 40 দিলাম। কিন্তু প্রবলেম একটা দেখতে পাবেন যে আর্নের নিচের দিকে ওই প্যাডিংটা বা স্পেসটা তৈরি হচ্ছে না। বুঝতে পারছেন? আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব কেন নিচে স্পেস ক্রিয়েট হচ্ছে না। আমি এখানটায় বলে দিব সেটা মানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে ব্লক বলতে হবে। ডিসপ্লে ব্লক হলে কি হয়, সে 100% উইথ হয় ওই কলামের উইথ অনুযায়ী। 100% উইথ সে নিয়ে নেয়। ব্লক এলিমেন্ট মানে কি? ব্লক এলিমেন্ট ব্লক এলিমেন্ট মানে হচ্ছে আপনার এই বাটনের যে প্যারেন্ট সে হচ্ছে এটা, ওর উইথ অনুযায়ী 100% উইথ নিয়ে নেয়। কিন্তু আমরা এখানে ইউজ করবো ইনলাইন ব্লক। তাতে কী হবে, ওই প্রবলেমটা আর হবে না। কিন্তু আপনি ব্লক দেন আর বা ইনলাইন ব্লক দেন না কেন, এই বাটনের নিচে স্পেস এখন দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি প্যাডিং করেন সে কিন্তু সমানভাবে বড় হবে ছোট হবে, যেটা আগে হচ্ছিল না। আমরা 8 পিক্সেল দিলাম, ডানে বামে এটা দিলাম। একটু লক্ষ্য করবেন সে কিন্তু একটু রাউন্ডেড, দেখতে পাচ্ছেন কোনা একটু রাউন্ডেড। এই কোনা একটু রাউন্ডেড হওয়ার জন্য আমরা এখানে বর্ডার রেডিয়াস দেব। এখানটায় বলবো বর্ডার, নতুন নতুন আপনারা প্রপার্টি ভ্যালু পাবেন। রেডিয়াস দিব সাপোজ 5 পিক্সেল। দেখবেন একটু গোলাকার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমি কালার যদি একটু পিঙ্ক কালার দিই, মানে ওদের যে কালারটা যেটা দিচ্ছে ওরা, মানে কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এই যে এরকম কালার দেয়, রাইট? অলমোস্ট এরকম। তাহলে এই কালারটা আর এই কালারটা মিলেন তো, মিলে গেছে অলমোস্ট, রাইট? তাহলে এইভাবেই সেটা করা হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখবেন এটার ফন্ট সাইজ আপার কেস সবগুলো বড় হাতের। তো আমরা এখানেও বড় হাতের করব, অর্থাৎ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস মানে বড় হাতের। বড় হাতের করলে সাইজটা একটু ছোট করলে দেখতে ভালো লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি প্যাডিংটা একটু বাড়াই তাহলে আরও ভালো লাগবে। 12 করলাম, আর ডানে বামে আমরা করব 45। তাহলে ওইটার মতো হচ্ছে না, অলমোস্ট একটু কম বেশি হবে, বাট প্যাডিংটা আরও বাড়াতে হবে। তো এইখানটায় উপরের দিকে লেগে যায়, আবার নিচের দিকে দেখেন গ্যাপ। এটা কেন? এটা হচ্ছে পি ট্যাগের জন্য। সরি, এটা তো আমার না। এখানটা আমরা পি ট্যাগ দিলাম, নিচে উপরে একটা গ্যাপ, রাইট? আমরা এখানে যদি বলি মার্জিন টপ, শুধুমাত্র উপরের দিকে যে প্যাডিংটা হয় সেটা আমরা 0 করে দেবো, তাহলে উপরের দিকে গ্যাপটা কমে যাবে। তাহলে আবার এখানে আবার গ্যাপটা এরকম হয়ে যাবে। এখানে একটু তাকান, ওরকম আছে? নাই। তাহলে আমাদের ওটাও ভাবতে হবে। এখানে আমি তুলে ফেলার পর এটা এরকমই রাখি। আমাদের এরকমই রাখাটাই বেটার। এবং এই ইউজটা, এটা উইথটা আরও একটু বাড়াতে হবে। উইথ বাড়াতে গেলে আমরা অ্যাঙ্কর ট্যাগে যেটা করব, এটা প্যাডিংটা বাড়াবো। সাপোজ আমি 55 দিলাম, তাহলে প্যাডিংটা বেড়ে গেল, দেখতে সুন্দর লাগবে। প্যাডিং মানে কি? ভিতরে স্পেস তৈরি করছি। এবার আমি এটাকে ক্লিক করে কপি করে আমরা বসায় দেব হচ্ছে আমার এইখানটায়। এবার দেখেন আমাদের ওয়েবসাইট লাইক দিস, কিন্তু হুবহু হবে না, কারণ আমরা হুবহু ট্রাই করছি না। সবাই ক্লিয়ার হয়েছেন? এই যে অ্যাঙ্কর ট্যাগে যে প্রপার্টি ভ্যালুগুলো, এগুলো একটু স্টাডি করতে হবে, কারণ এগুলো হচ্ছে নতুন নতুন জিনিস আসছে, যেমন টেক্সট ডেকোরেশন, ডিসপ্লে, বর্ডার রেডিয়াস এবং টেক্সট ট্রান্সফর্ম। অ্যাকচুয়ালি আপনাদের মার্কআপের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, মার্কআপ তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো বেশি রিসার্চ করতে হবে। ইমেজে ম্যাক্স উইথ, মনে করেন ইমেজটা অনেক বড়, তাহলে আপনি যদি ম্যাক্স উইথ 100% দেন তাহলে আপনার কলামের বাইরে ইমেজটা যাবে না, সহজ কথা। দ্বিতীয়ত হচ্ছে ইমেজটা যদি ছোট হয় তাহলে আপনি ম্যাক্স উইথ 100% যদি দেন ইমেজটা কিন্তু বড় হবে না।
মানে ইমেজটা যদি সাইজ কলামের থেকে ছোট হয় তখন কিন্তু ম্যাক্স উইথ দিয়ে লাভ হবে না, তখন আপনাকে উইথ দিতে হবে 100%। মানে ইমেজ যদি বড় হয় সেটাকে কন্ট্রোল করার জন্য কলামের মধ্যে ম্যাক্স উইথ 100% দিতে হবে। আর যদি ইমেজটা আরও ছোটো করতে চান তাহলে আপনি উইথ দেন। ম্যাক্সিমাম মানে ম্যাক্স উইথ মানে হচ্ছে ম্যাক্সিমাম উইথ, মানে এর বড় হবে না, কিন্তু মিনিমাম উইথ মানে এর ছোট হবে না। কিন্তু মানে উইথটাকে তিনভাবে দেওয়া যায়, ম্যাক্স উইথ, মিনিমাম উইথ, উইথ। ইভেন হাইটটাকেও কিন্তু এইভাবে দেওয়া যায়, হাইট, মিনিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট। বাট হাইটের প্রচলনটা আমি যখন যেখানে দরকার হবে সেখানে আমি দেখাবো। এখানে আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে মনে করেন আপনারা ভুল করছেন, এখানটায় ইমেজ পাচ্ছে না, এরকম হয় না, ইমেজটা পাচ্ছে না, তাহলে আপনি মনে করেন এখানে বানানটা ভুল করছেন, হতেই পারে বানান ভুল করে দিচ্ছেন, তাহলে ইমেজটা পাচ্ছে না, কিন্তু দেখেন এখানে একটা এরকম একটা চিহ্ন আসছে, তাহলে আসলে ইমেজটা কোন ইমেজ সেটা আপনি বলতে পারতেছেন না। এই জন্য আপনাকে এখানে বলতে হবে অল্টার। অল্টার আর একটা অ্যাট্রিবিউট, এখানে আপনি বলেন রনি, তাহলে আপনি বুঝবেন যে রনি নামে যে ইমেজটা আছে সেটা হয়তো পাচ্ছে না। এই দেখেন রনিটা দেখাচ্ছে। তো যখন আপনি যদি বানানটা ভুল না করেন, সেভ করলাম, এবার যদি রিলোড দেন তাহলে কিন্তু ইমেজটা দেখাবে, ওই টেক্সটটা আর দেখাবে না। বুঝতে পারছি? তাহলে কী হবে জিনিসটা, মানে আপনার চলে আসবে এইভাবে। কার কোনো কোশ্চেন? আমরা এইটার মতো করে করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো ওইটার জন্য আমি এটা একটু ফিনিশিং দেই। এই হিটারে আমরা এটা দিয়েছিলাম, এটা আমি এরকম করি, তারপর কালারটা এরকম দিয়ে দিলাম। এইখানটা আমরা এটা না দিয়ে আমি যদি এরকম দিই এবং এইটাকে ক্লিক করে আমরা এখানে অপাসিটি দেবো, এই যেরকম, এটাকে বলা হয় অপাসিটি। তো আমি চাইলে কালার পিকারে ক্লিক করলাম এবং এইটাকে আমি কমায় দিলাম, তাহলে অপাসিটি আসবে। তখন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা একটু ডার্কনেস তৈরি হবে, যেমনটা ওরা করেছে, একটা ডার্কনেস তৈরি করছে। তো আমিও ওরকম করলাম, দো আমার ইমেজটা কিন্তু একটু ব্লু কালার, সো ওই কারণে একটু 19-20 মনে হবে। আবার এই অবস্থায় আপনি চাইলে কিন্তু কালারও চেঞ্জ করতে পারবেন, মানে আপনার ইচ্ছে মতো কালার দিতে পারবেন, ডিপেন্ড করে আপনি কীরকম চান। সব ক্লায়েন্ট তো আর একই রকম জিনিস চায় না, ডিপেন্ড করে। আমি এরকম দিয়ে দিলাম, তাহলে আগের থেকে অনেক বেটার। সো এখানে এই জিনিসগুলো করার পর আমি কপি করলাম, করার পর এখানটায় যাব, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। অলরেডি আপনারা এগুলো বুঝে গেছেন যে আমি কীভাবে কপি পেস্ট করি। সো আমরা এখানে দিচ্ছি, আর এখানে যদি তাকান সে কিন্তু এখানে আসছে সাইজিং টাইজিং, এইটা এরকম একটু লম্বাটে, আমারটা আসলে ওরকম না। তো তাহলে একটা কাজ করি, এটাকে আমরা সেভ করি। সেভ কীভাবে করবো দেখেন, যদি ইমেজটা নেওয়া যায় রাইট ক্লিক করেন, সেভ ইমেজ অ্যাজ, তাহলে আমাদের ফোল্ডারে যাব, তার আগে এখানে ক্লিক করি, এই ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে অ্যাড করে দিই, অ্যান্ড এটাকে কপি করে এই জায়গাটায় এইখানটায় বসা দেবো। তাহলে এটাকে এই নামটায় আমি বসা দিই, তাহলে বুঝবো যে আসলে যদি ইমেজটা না পায় বা ভুলও যদি হয় বুঝতে পারবো যে আসলে কেন পাচ্ছে না। রিলোড দেন, কিন্তু ইমেজটা অনেক বড়, এখানে কিন্তু দেখেন অনেক ছোট। না ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমরা উইথটা বড়, ওর উইথটা কিন্তু ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে ইমেজটা কিন্তু আমরা আমার ইমেজটা, ওর ইমেজটা হতে পারে মাঝখানে আছে, আমার ইমেজটা দেখেন ডান দিকে আছে, একটু 19-20 মনে হবে, কারণ এটা হাইট বেড়ে গেছে, কারণ আমরা প্যাডিং দিয়েছি বেশি। তো এইটাও কিন্তু উপর থেকে নিচে নামাতে হবে গাইস। দেখেন ও কিন্তু নিচের দিকে বা মাঝখানে আছে কন্টেন্টটা, আর এ কিন্তু দেখেন অ্যালাইনমেন্ট অনুযায়ী ও কিন্তু সেন্টারাইজড, ওর হাইট অনুযায়ী ও সেন্টারাইজড, তাই না? এরকম যদি দেখেন উপরে গ্যাপ, নিচেও গ্যাপ, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, স্পেসিং কীভাবে করবেন, অ্যালাইনমেন্ট কীভাবে করবেন, এগুলো নিয়ে আমরা কিন্তু এখনও আলোচনা করিনি। আস্তে আস্তে এটা করতে হয় ফ্লেক্স দিয়ে, তো ফ্লেক্স আমরা শিখবো আর একটা দুটো ক্লাসের পর। সো উপরে যে স্পেসটা, এটা আমরা একটু বেশি মনে হচ্ছে, আমরা একটু কমায় দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করি। তো হিডারে যাই, আমরা এখানে করব হচ্ছে 100। দ্বিতীয়ত হচ্ছে এই কলামের উপরের দিকে গ্যাপ বা H1-এ যদি আমরা উপরের দিকে মার্জিন করি, মনে করেন আমি মার্জিন টপ করলাম, তাহলেই কিন্তু আমি স্পেস তৈরি করতে পারবো, পারবো না এইভাবে? কিন্তু এটা কিন্তু সলিড সলিউশন না, এটা কিন্তু একটা সলিউশন, বাট সলিড সলিউশন না। সলিড সলিউশন আমি দেখাবো ফ্লেক্সের মাধ্যমে। আমি এখানে 150 পিক্সেল করলাম, এখানে ক্লিক করি, এটাকে কপি করে আমরা এইখানটায় পেস্ট করে দিয়ে দিই। দেখেন একটার উপরে কিন্তু দেখেন ফিনিশিং দেওয়ার জন্য কত কাজ করতে হচ্ছে। ডান। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার ইউর স্পেস, লেট আদার বেনিফিটস। তো মাঝখানে কিন্তু দেখেন ও কিন্তু নিউ লাইন হয়ে গেছে, মানে নিচের দিকে আসছে। আমার এখানে কিন্তু এমনটা হয়নি, এবং আমি ছোট করেও কিন্তু হবেও না। এই কারণে আমাদের যেটা করতে হবে,
এইখানটায় এই জায়গাটায় একটা ব্রেক দিতে হবে, এরকম একটা ব্রেক দিতে হবে। এই ব্রেকটা কি করে, 2 লাইন তৈরি করে, অর্থাৎ দ্বিতীয় লাইনে ওকে পাঠা দেয়, মানে নিচের দিকে পাঠা দেয়। আমরা এরকম কন্টেন্ট লেখার সময় ইন্টার দেই না, যেমন আমি এখানে ইন্টার দিলাম, ইন্টার আমি এখানে দেখছি নিচের লাইনে চলে যাচ্ছে, কিন্তু এটা কোডে কিন্তু ওয়েবসাইটে কিন্তু এটা হবে না। ওয়েবসাইটে করার জন্য কোড ছাড়া হয় না, এই জন্য ট্যাগ লিখতে হয়। ব্রেকের কোনো এন্ডিং হয় না, কারণ ব্রেক কিন্তু লিখতেছি না, ব্রেকের ভিতরে কিছু লিখবো না। ব্রেক কী করে, দুটো লাইন তৈরি করে। এবার যদি আমি রান করি দেখবেন দুটো লাইন তৈরি হয়ে গেছে। বুঝাতে পারছি? ওকে, তাহলে অলমোস্ট আমরা কাছাকাছি যাচ্ছি। এখন আমি যদি এক্স্যাক্টলি এই ইমেজটা চাই, মনে করি এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এটা নিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে বুঝতেছি, কারণ ওর উপরে কিন্তু আরও ইমেজ আছে, এই জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখানে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, বা যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে। এইখানে দেখেন একটা ইমেজ আসছে, দেখতে পান, কার মাউস রাখলে বোঝা যায়। আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই সেরকম মাউস রাখলে বোঝা যায়। এখানে রাইট ক্লিক করবেন, ওপেন ই নিউ ট্যাব, তাহলে আমরা ইমেজটা ডাউনলোড করতে পারবো। করলাম, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানটা অ্যাড করে দিই। অ্যান্ড এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজে অ্যাড করে দেব। তাহলে কী হবে, হুবহু করার মতো করে ফেললাম। কিন্তু এই ইমেজটা দেখেন আর এই ইমেজটা দেখেন, ও কিন্তু ডার্কনেসটা নাই, আমার এখানে ডার্কনেস আছে। কেন বলেন তো, কারণ আমরা এটা দিয়েছি এই জন্য। এই দুটোকে ডিলিট করে দিই, তাহলে দেখবেন হুবহু মনে হবে একই রকম। দ্বিতীয়ত হচ্ছে, ও দেখেন একটু চ্যাপটা হাইটটা, আমার এখানে হাইটটা একটু বড়, রাইট? যদি আপনি নিখুঁত করতে চান তাহলে আপনাকে এগুলোও দেখতে হবে, যদি আপনি চান, বাট দরকার নাই। আমাদের হাইটটা একটু বড়, এই জন্য ওরকম বড় লাগছে। আর যদি হাইটটা ছোটো করে দিই তাহলে ও ছোটো হয়ে যাবে, দ্যাটস ইট। সবাই এটা ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, আমরা এই মোবাইলের সাইজটা কমাবো। মোবাইলের সাইজ আমরা দিয়েছি 350, আমরা এখানে দিব হচ্ছে 300। তাহলে দেখবেন এটার হাইটটাও ছোট হয়ে যাচ্ছে, অলমোস্ট এটার মতো, রাইট? ওকে, এখানে দেখবেন স্ক্রল বার আসছে, আমার এখানে স্ক্রল বার নাই, কারণ আমরা নিচে কিন্তু কোনো কন্টেন্ট দিচ্ছে না। আমাদের এই জিনিসটা বানাতে হবে এখন। এটা এটা খুবই সিম্পল একটা জিনিস। একটা জিনিস কি, আমরা এখানে অনেকক্ষণ টাইম দিচ্ছি, আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে এতক্ষণ এক জায়গায় সময় দিচ্ছে কেন। একটা জিনিস হচ্ছে, ওয়েবসাইটে প্রথম যে সেকশনটা এটাই কিন্তু সবার আগে লোড হয়, এবং এখানেই কিন্তু ইমপ্রেশন ক্রিয়েট করে একটা ওয়েবসাইটের। তো আপনার যদি শুরুটা যদি ভালো হয় তাহলে সব কিছু ভালো হবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা স্টেপ বাই স্টেপ করবো এগুলো। এই জিনিসটাও আমরা করব, এটাও করব, করতে টাইম লাগবে না, যদিও আমি শুধুমাত্র করে যাবো এখন, এবং আপনারা ভিডিও দেখে দেখে এই কাজগুলো করবেন। ক্লিয়ার? আপনাদের এখন প্র্যাকটিস করার দরকার নাই। ওকে, এটা করার জন্য যেটা করব এখন, এই কন্টেন্টটুকু এখানে কিন্তু কলাম দেওয়ার কিছু নাই, কারণ সে কিন্তু মাঝখানে, পাশাপাশি দুটো কলাম দিয়ে বানাবো এমনটা কিছু নাই। কিন্তু আবার এখানে বোল্ড হয়েছে, আমরা লাস্ট ক্লাসে দেখেছি একটা প্যারাগ্রাফের ভিতরে কীভাবে কোনো একটা কন্টেন্টকে বোল্ড করতে হয়। সো এটা বানানোর জন্য আমরা এখানে একটা সেকশন কল করব। কেন এটা দিচ্ছে জানেন? যদি কখনো স্পেসিং করতে হয় পুরো সেকশনে, বা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়, কোনো একটা ইমেজ দিতে হয়, ওই ক্ষেত্রে আমাকে সেকশন ট্যাগটা হেল্প করবে। আমি এভাবেই করি কাজ, এবং আমি যা করি সেটা কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম। তো আমি এখানে কমেন্টিং করব। কেন কমেন্টিং করব? যাতে আমি সেকশনটা কী কী পারপাসে ইউজ করা হচ্ছে সেটা যেন বুঝতে পারি। তো এই পোর্শনটুকু এতটুকুর জন্য আমরা কমেন্ট করব, এটা হোয়াট ইজ ইয়ারফোন, মানে এআরপিএস পিএনপি। তো আমরা এখানে বলবো অ্যাবাউট, বা হোয়াট ইজ বলতে পারি, অ্যাবাউট পিএনপি, এরকম কিছু একটা দিলাম। এবার এটা কপি পেস্ট করলাম যাতে নিচে নিচে আসে। তো সেকশনের নামটা দিলাম। এবার আমি সেকশন কল করি। এবার ভিতরে এই সেকশনের ক্লাসটা কি, বা এটা আসলে কিসের জন্য সেটা আমি বলে দিই যে অ্যাবাউট পিএনপি। মানে এই নামগুলো কিন্তু জাস্ট প্রফেশনালিজম মেনটেন করার জন্য। আপনি যদি 1 2 3 4 দেন, ক খ গ ঘ দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ক্লাস দেখলে যাতে বুঝতে পারে আসলে কোন পারপাসে এই সেকশনটা বানিয়েছে। কমেন্টটাও তাই। এখানে ডিপ দিয়ে আমরা বলবো কন্টেইনার। মনে আছে উপরে কাজ করেছিলাম, কন্টেইনারের উপরে কিছু সিএসএস করেছিলাম। পি ট্যাগ দিয়ে যদি লরেম দেই অটোমেটিক্যালি, পি ট্যাগ দিয়ে যদি আমরা কন্টেন্টটা দেই কন্টেইনারে বানান ভুল হয়েছে, তাহলে অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে এক্স্যাক্টলি ওই অ্যালাইনমেন্টে, এখানে যে অ্যালাইনমেন্টটা আছে সেটা কিন্তু নিচে পাবে। আসছে?
সেভ তো করেছি, পাচ্ছে, পায় না যে তা না, এই যে দেখেন কেন এরকম হচ্ছে, কারণ আমরা পিটাকে হোয়াইট কালার দিয়েছি। তাহলে হোয়াইট কালার যে দিয়েছি সেটাকে আমরা ঠিক করব কিভাবে? এই যে পিটাকে যে হোয়াইট কালার দিয়েছি, এটা ঠিক করার সহজ উপায় হচ্ছে আমরা কিন্তু হিডারের ভিতরে যে পিটাক সেটার সাইজটা বা পিটাকের কালারটা সেটা আমরা চেঞ্জ করেছি, আর এখানটায় যেটা দিয়েছি সেটা হচ্ছে আলাদা একটা সেকশন। তাহলে আমি যদি বলি হিডারের ভিতরে স্পেস দিলাম, তাহলে কি হচ্ছে, হিডার হচ্ছে তার প্যারেন্ট, স্পেস দেওয়ার পর পিটাক দিচ্ছি, এর মানে হচ্ছে হিডারের ভিতরে যে পিটাক সেটার কালার চেঞ্জ করছি। সবাই এটা বুঝতে পেরেছেন কি করলাম? কারো কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, যদি এটা করে থাকি বা যদি এটা হয়ে যায়, এবার যদি আমি ওয়েবসাইটে রান করি তাহলে আমরা দেখব নিচের কালারটা পাচ্ছি, আবার উপরেরটাও হোয়াইট হয়ে আছে। ইন্সপেক্ট যদি করি তাহলে আমরা ওই পি ট্যাগের হিটার আগে পাচ্ছি, মানে ওই ট্যাগের ভিতরে যে পি ট্যাগ সেটাকে পাচ্ছে। এবার এটা কি করে, এটাকে বলা হয় নেস্টেড সিএসএস। ওকে ফাইন, আমরা এখানে হেডিং ট্যাগ দিব, এখান থেকে কন্টেন্টগুলো নেই। হোয়াট ইজ এআরপিএনপি, এটা আমরা দিব হচ্ছে কন্টেনারের ভিতরে H1 কন্টেন্টটা দিয়ে দিলাম। এরপর আমরা এতটুকু পোর্শন কপি করে এর ভিতরে অ্যাড করব, তাই না? এটা তো বুঝি, কিন্তু এই অংশটুকু বোল্ড হবে। তাহলে এটাকে নেওয়ার জন্য এটাকে আমরা কাট করি, তারপর এখানে বলবো বি ট্যাগ অথবা স্ট্রং, যে কোনো একটা ট্যাগ দিলেই হয়। বি ট্যাগ অনেক পুরনো ট্যাগ আর স্ট্রং ট্যাগটা হচ্ছে নতুন ট্যাগ। দ্যাটস ইট। সো আমরা এটা দিলাম। এবার আসেন ইচ অফ আস হ্যাজ ড্যাশ ড্যাশ ড্যাশ, এই কন্টেন্টটাও আমরা পি ট্যাগের নিচে অ্যাড করব, পি ট্যাগে অ্যাড করবো। এটা আলাদা আলাদা একটা মানে স্পেস তৈরি করলাম। সো এখানে আলাদা একটা পি ট্যাগ, আলাদা আলাদা করছি কেন জানেন? কারণ স্পেস অনেক বড়, যাতে আলাদা আলাদা প্যারাগ্রাফ হয়। আমরা ওয়েবসাইটে দেখি না আলাদা আলাদা প্যারাগ্রাফ, এক্স্যাক্টলি এইভাবেই করা হয়। নিচে আমরা আর একটা পি ট্যাগ দিয়ে এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ। মানে এটাকে বলা হয় মার্কআপ, মার্কআপ শেষ। সবাই এতটুকু ক্লিয়ার? ওয়েবসাইট যদি একটু দেখি তাহলে আমরা এখানে আবার এরকম পাচ্ছি, তার মানে এই কন্টেন্টটাকেও নেস্টেড করতে হবে। এখানটায় বলতে হবে হিটার, মানে হিটারের ভিতরে যে H1 আছে সেটার কালার জন্য এটা পায় বা সাইজ এটা পায়। ওকে ফাইন, এখন আমরা এটাকেও নেস্টেড করব। কাকে ধরে? কন্টেনারকে ধরে করা যাবে না গাইস, কারণ কন্টেনার কিন্তু উপরে ইউজ হয়েছে। তো যদি কন্টেনারকে নেস্টেড করে আমি সিএসএসগুলো করি তাহলে উপরের কন্টেনারকে নেস্টেড করে এগুলো সিএসএস হয়ে যাবে, যদি ট্যাগ ক্লাস মিলে যায়। তাহলে আমরা অ্যাবাউট পিএইচপিটা কিন্তু ইউনিক পিএনপি, এই জন্য আমরা এটাকে নেস্টেড করে H1কে কল করব, অ্যাবাউট পিএনপিকে নেস্টেড করে পি ট্যাগকে কল করব, যেহেতু এটা ক্লাস আমরা এইভাবে দিব। আর অ্যাবাউট পিএনপিকেও আমরা সিলেক্ট করব। কেন করব? কারণ উপরে নিচে প্যাডিং করতে হতে পারে, আবার ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইনমেন্টে একটা ব্যাপার থাকে। তো আমরা যদি এটাকে সেভ করি, এবার ওয়েবসাইটে যদি রান করি, এবার আমরা এটাকে অ্যালাইনমেন্টের কাজ করব, সাইজিং করব। তো অ্যাবাউট পিএনপি মানে হচ্ছে পুরো সেকশন, তাহলে আমরা এখানে বলবো প্যাডিং 100 পিক্সেল, ডানে বামে 0। তাহলে কি হচ্ছে, আমার প্যাডিংটা হচ্ছে উপরে এবং নিচে, আর ডানে বামে 0। যদি আপনি ইন্ডিভিজুয়ালি করতে চান তাহলে আপনি প্যাডিং টপ, প্যাডিং বটম করতে পারেন। এবার আমরা টেক্সট অ্যালাইন সেন্টার করব। সবাই বুঝতে পেরেছে? মানে কঠিন কিছু না, কিন্তু সব ইজি, সব ইজি। এবার আমি H1টা আমরা মনে হয় কল করে নিই, এটাকে কপি করে আমরা নিচের দিকে বসায় দিই। ওকে, তো রিলোড দিই। রিলোড দেওয়ার পর এতটুকু তো আমরা ক্লিয়ার হয়েছি। তো এখানে একটু লক্ষ্য করবেন, এই যে টেক্সটের যে সাইজটা এবং বোল্ড হয়েছে এক্স্যাক্টলি ওইটার মতো, কিন্তু এটাও অলমোস্ট রাইট। তো সাইজিংয়ের একটা ব্যাপার থাকে, সিমিলারিটি মেটে কোথাও, তবে মনে হচ্ছে যে ওটা থেকে এটা ছোট।
তো আমরা চেষ্টা করব ওইটা থেকে এটা ছোটো করার জন্য। তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, হোয়াট ইজ ইয়ার পিএনপি। তো কার্সার রাখেন, আচ্ছা এটা তো ভিতরে গেছে, এটা কেন নিচে, আচ্ছা উপরে। সো এখানে আমরা বলবো ফন্ট সাইজ, ফন্ট সাইজ বলবো হচ্ছে লার্জ। আচ্ছা এইভাবে দিব না নিশ্চয়ই, আমরা এখানে 60 পিক্সেল করব। কার্সার রাখেন, একটা প্যাডিং পায়, কেন জানি ব্রাউজারটা সাপোর্ট করে না, অনেক ক্ষেত্রে দেখা যায় পায় না, একটু ওয়েট করলেই পাবে। এটা আমার এখানে হতে পারে, আপনার ওখানে ঠিক থাকতে পারে। এখানটায় ক্লিক করে এখানটায় কার্সার রাখবেন, তাহলে দেখতে পাবেন কী হচ্ছে, মার্জিন 0। ওকে, যদি মনে হয় যে সাইজটা একটু বেশি বড় করে দেন কম। এবার আসেন পি ট্যাগ, পি ট্যাগে আমি বলবো ফন্ট সাইজ 22 পিক্সেল। অ্যান্ড আমরা যদি লাইন হেড দিতে চাই, লাইন হেড বলতে এই যে দুটো লাইনের মাঝখানে, এখানে কিন্তু লাইন হাইট একটা জায়গায় কাজ করবে, সেটা হচ্ছে এখানে, কারণ দুটো লাইন আছে এই জন্য, বাকিগুলোতে কিন্তু বুঝতে পারবেন না। তো আমার এখানে লাইন হেডটা বেশি প্রয়োজন না, প্রয়োজন হচ্ছে এই পি ট্যাগের মাঝখানে গ্যাপটা। এখানে দেখেন পি ট্যাগের মাঝখানে অনেক বড় গ্যাপ, আমার এখানে কিন্তু একটু কম। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখবেন পি ট্যাগের কন্টেন্টটা একটু চিকন, আর হচ্ছে কালারটা কিন্তু এতটা বোল্ড না, মানে এখানে যেরকম হাইলাইটেড সেরকমটা না, বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে এই পি ট্যাগে আমরা কালারটা দিব, আমরা হোয়াইট দিলাম মনে করেন। তো ক্লিক করে আমরা এই কালারটা এইরকম দেব, মানে যেন খুব একটা লাইটেড মনে না হয়। কিন্তু এখানে দেখেন এ কিন্তু বেশি লাইটেড, তাহলে আমরা এই জায়গাটায় স্ট্রংকে সিলেক্ট করব। স্ট্রং আমরা সিএসএস করিনি গাইজ, ধরে নিই। তো পিটাকে ধরার পর যতটুকু কাজ করেছে এটাকে আমি কপি করি, করার পর আমি এখানে পেস্ট করে দিই। এবার আমরা ওই স্ট্রং ট্যাগটাকেও ধরি, নাহলে আমরা সিএসএস করতে পারবো না, এটা তো বুঝতেছেন সিলেক্টর লাগবে। তো এই জন্য স্ট্রংকে এভাবে কল করি, তাহলে কি হচ্ছে অ্যাবাউট পিএনপির ভিতরে যে স্ট্রং সেটাকে আমরা সিলেক্ট করলাম। এবার আমরা আবার রিলোড দিই, দেওয়ার পর আবার এখানটা ক্লিক করে এই স্ট্রংটাকে সিলেক্ট করতে পারবো, এখন আসে। তার এখানটায় আমরা কালারটা অপাসিটি করব না, মানে হ্যাশট্যাগ দিয়ে 000 করব, মানে হচ্ছে ব্ল্যাক আসছে। এবার তাহলে কী হচ্ছে, আমার জিনিসটা এইভাবে সাজানো হচ্ছে। ক্লিক করি, এটাকে আমরা কপি করি অ্যান্ড নিচের দিকে পেস্ট করে দিই, রিলোড দিই, ডান। দ্বিতীয়ত হচ্ছে স্পেসিং করতে হবে, যেটা করা হয়নি। আমরা এখানে আবার ক্লিক করব, পি ট্যাগের নিচের দিকে একটা স্পেস তৈরি করব, তাহলে এখানে বলবো মার্জিন বটম। আপনি প্যাডিংও দিতে পারেন আপনার ইচ্ছে। তো আমি এখানে 50 পিক্সেল যদি দিই একটা স্পেস তৈরি হচ্ছে। কার্সার রাখলে ইয়েলো কালার আসে, কিন্তু প্যাডিং দিলে গ্রিন কালার আসে। এটা কি দেখছিলেন একবারও? প্যাডিং দিলে কিন্তু গ্রিন কালার আসে, সরি প্যাডিং হয়নি, প্যাডিং বটম যদি আমি দেই দেখেন গ্রিন কালার আসে, আর যদি আপনি মার্জিন করেন তাহলে ইয়েলো কালার আসে। এটা হচ্ছে ডিফারেন্স, বুঝতে পারতেছেন? আমাদের কাজ শেষ। আমরা যদি আরেকটু ছোটো করতে চাই, আমরা 40 দিলাম, তাহলে সব জায়গায় একসাথে চেঞ্জ হবে, কারণ একই জায়গায় এরা সবাই। তো আমি এটাকে কপি করে রিপ্লেস করে দিই এখানটায়, রিলোড। সবাই ক্লিয়ার? এটা বুঝছেন সবাই? জি, মিউট করেন, মিউট করেন। এখানটা আপনি ব্রেক দিলেন, ব্রেক দিলেন, তাহলে অল্প একটু হবে, ব্রেক হলো। এখন ওই ব্রেকটা একটা দিলে এরকম হবে, আপনি ব্রেকে কিন্তু সিএসএস করতে পারবেন না, ব্রেক শুধুমাত্র ব্রেক দেয়। আপনি অনেকগুলো যদি দেন অনেকগুলো ব্রেক আসবে, কিন্তু আপনি ক্লায়েন্ট যদি বলে স্পেসটা কমা, তখন আপনি আপনাকে এখানে ঢুকে আবার ব্রেকটা চেঞ্জ করে দিতে হবে, কমাই দিতে হবে। এটা দিয়ে করা যায়, কিন্তু এটা কি মনে হয় প্রফেশনালিজম? এটা কি মনে হয় আপনি প্রফেশনালি কাজ করছেন? হ্যাঁ, ওটাই বেটার, ইজিলি হয়। আমি এভাবে দিয়ে দিলাম, মিউট করেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা করব, এটা। সো এটা করার জন্য এটা আলাদা একটা সেকশন নেব। এখানে যেরকম কোনো কলাম দেয়নি, এখানে কিন্তু দুটো কলাম দিতে হবে, কিন্তু দুটো কলামই কিন্তু সমান সমান। এখানে যেরকম অসমান ছিল এখানে কিন্তু তেমনটা না। তাহলে আমাদের নিচে আলাদা একটা সেকশন কল করব, কিন্তু কি দিব, এই দুটোর নাম কি দিব, কিছু একটা তো বলতে হবে তাই না? বলতে পারি ফিচার বা সার্ভিস বলতে পারি। তো আমি এখানে কমেন্টিং করি, আমি এখানে বলি ফিচার। কমেন্টিংটা এরকম হবে এবং আমি যা করি তাই করবেন। ফিচার সেকশন,
এখানটায় বলবো সেকশন, আর এই জায়গাটায় সেকশন কল করব, এবং আমরা এখানে ক্লাস দিব হচ্ছে ফিচার সেকশন। ইজ দ্যাট ক্লিয়ার? কেন দিলাম? কারণ ওই সেকশনে পরিচয় বহন করবে, ওটা দিয়ে সিএসএস করবো, ওই সেকশনের সিএসএসটা করবো, নেক্সটেড করতে পারবো, অনেক কাজ। এবার আমরা এখানে ডিপ দিয়ে বলবো কন্টেইনার। দেখেন আমি লিখতেছি কীভাবে, আমি ডিপ দেওয়ার পর ডট দিলাম, তারপর কন্টেইনার দিলাম। তাহলে কী হবে, ট্যাবে যদি ক্লিক করেন অটোমেটিক্যালি সে ক্লাসটা নিয়ে নেবে, কারণ আমরা জানি ডট মানে ক্লাস। এর ভিতরে আমরা দুটো কলাম দেব, লাইক দিস। দুটো কলাম সমান সমান হবে। উপরের দিকে আমরা কলাম দিয়েছিলাম কল 1 কল 2, আমরা এখানে বলতে পারি কল 3 মানে একই রকম। তাহলে এখানে ডিপ দিয়ে বলবো কল 3, কিন্তু কল 3 যে ডিজাইনটা, বাম দিকের ডিজাইনটা ডান দিকের ডিজাইনটা একই রকম, এই জন্য আমরা কপি পেস্ট করবো, দুটো একই। সবাই বুঝতে পারছি এটা? অ্যান্ড এইখানটায় যা হবে, মানে বামে যা হবে ডানে কিন্তু তাই হবে। এখানে দেখবেন আর্জেন্সি বলছে, তাহলে আমরা এখানে অন্য একটা ট্যাগ দেব। যেমন এটা কিন্তু পি ট্যাগ দেবো, কারণ পি ট্যাগ দিলে কী হবে, আমার প্যারাগ্রাফ অনুযায়ী কালার কম্বিনেশন এবং সাইজিংটা ঠিক থাকবে। বাট এটা একটু কালার আলাদা, এটাও কিন্তু পি ট্যাগের মধ্যেই পড়ে গাইস, কারণ একই রকম দেখতে, রাইট? কিন্তু তারা ডিজাইনে একটু প্রবলেম করেছে, দেখেন কন্টেন্টের উপর কন্টেন্ট চলে আসছে। যাই হোক, এটা ওদের প্রবলেম, আমাদের প্রবলেম আমরা সলভ করবো। আমরা অনেক স্মার্ট, আমরা স্মার্টলি কাজগুলো করব। লোডিং হয়ে যাক, দেখি ভুলটা যদি শুধরায় নেয়। এই যে শুধরায় নিচ্ছে, ও আচ্ছা, এটা হওয়ার কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ছিল। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজটা আগের মতো করে দিই গাইস, ল্যাঙ্গুয়েজের জন্য এটা হয়েছে। তো আমরা আর্জেন্সিটা দেই, কিন্তু এটার কালারটা ভিন্ন হবে, রাইট? যদি আমরা পি ট্যাগই দেই, তাহলে আমাদের এখানে বলতে হবে পি ট্যাগ দিয়ে দিলাম, কিন্তু এখানে কালার চেঞ্জ করার জন্য আমাকে একটা ক্লাস ডিফাইন করতে হবে। তো আমরা বলবো হেডিং, এরকম বলতে পারি। আর এখানে যদি পি ট্যাগ না নিয়ে অন্য একটা ট্যাগ দেন, তাহলে আমাদের ক্লাসটাও ডিফাইন করতে হবে না। সাপোজ আমি দিলাম হচ্ছে H2, তারপরে এটা দিলাম, এবং এর ভিতরে আমরা পি ট্যাগ দেব। দেওয়ার পর নিচের এই কন্টেন্টটাকে কল করি। এক্স্যাক্টলি সেম ওয়েতে কপি পেস্ট 3বার করে দিলাম, কারণ 3টাই আছে। এই কন্টেন্টটুকু কপি করি, দেন এই কন্টেন্টটুকু কপি করি, দেন ইউ ডোন্ট হ্যাভ ক্যাশ, তাই নাকি, দিয়ে দিলাম। অ্যান্ড এইখানটা থেকে এই কন্টেন্টটুকু কপি করি, ডান। এবার আমরা অ্যাঙ্কর ট্যাগ দেব, যেটা আমরা উপরেও দিয়েছিলাম। তো আমরা লিঙ্ক করতে পারি, অথবা হ্যাশট্যাগ দিয়ে রাখি যাতে লিঙ্ক আপ না হয়, কোথাও না যায়। বলছে ইউজ আর্ন, উপরে যা দিচ্ছে তাই একদম হুবহু। তাহলে আমরা এখানে বলবো ইউজ, এই জিনিসটাই আমরা এখানটাও দিয়ে দিই। এখানে আমরা বাকি কন্টেন্টগুলো আমরা চেঞ্জ করছি না গাইস, এটা আপনারা বুঝে গেছেন যে এগুলো কন্টেন্ট চেঞ্জ করলে ডিজাইনটা কমপ্লিট। এবার যদি আমরা রিলোড দিই, তাহলে আমরা নিচে নিচে পাবো, কারণ আমাদের এখনও কমপ্লিট হয়নি। কিন্তু অ্যাঙ্কর ট্যাগটা আমরা ছোটোবেলায় ডিজাইন করে রেখেছি, এর জন্য ওটা নেস্টেড হয়েছে, কাজ করছে। সবাই এটা ক্লিয়ার হয়েছেন? কার কোনো কোশ্চেন? ওকে, এবার আমাদের এই ফিচার সেকশনটাকে কল করি, ডট দিয়ে ফিচার সেকশনকে কল করলাম। এর ভিতরে কন্টেনারের কাজ কিন্তু উপরে আমরা সিএসএস করে রেখেছি, ওর কোনো কাজ নাই, ওর কাজ আগেই শেষ। বুঝতে পারছেন? তাহলে আমাদের কী হবে, কোড কম হলো। যদি আপনি অন্য ক্লাস দিতেন তাহলে ওটা আবার করতে হতো। যত কম সিএসএসে আপনি সিএসএস ওয়েবসাইট বানাতে পারবেন, তত বেশি আপনি স্মার্ট। এটা আমি এটা দিয়ে দিই। এখন এই কোল 3কে কল করতে হবে, ডট কোল 3। আপনি এমনিও কল করতে পারেন, অথবা কোল 3 শুধু কল করলে সমস্যা নাই, কারণ কোল 3 অন্য কোথাও ইউজ হয়নি, এই জন্য নেস্টেড করার প্রয়োজনটা নাই। এবার H2 এবং পি ট্যাগকে কল করতেই হবে। তাহলে ফিচার সেকশনকে নেস্টেড করে কল করব। আমি বলবো হচ্ছে H2, আর এখানটা হচ্ছে পি ট্যাগ। ডান হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে সিএসএস। এইটুকু বুঝছেন কী করলাম, নেস্টেড করে H2কে আর পি ট্যাগে কল করলাম, যাতে অন্য কোনো H2 বা পি ট্যাগ ওই সেকশনের বাইরে যদি থাকে তার উপরে সিএসএসটা হবে না।
এবার আমি রিলোড দিই, দেওয়ার পর ইন্সপেক্ট এলিমেন্ট, এই কোল থ্রিটাকে এবং এই কোল থ্রি দুটোর কিন্তু সমান সমান উইথ, এই জন্য একই ক্লাস। এখানে আমরা বলবো উইথ 50%, ফ্লোট লেফট, কোনো কোশ্চেনই থাকার কথা না, রাইট? এগুলো আমরা জানি। এবং এখানে দেখেন ওরা কিন্তু সবাই মাঝখানে, তাহলে আপনি এখানটায় বলবেন টেক্সট অ্যালাইন সেন্টার। এখন কথা হচ্ছে এর উইথ কিন্তু অনেক বড়, এই জন্য কিন্তু এরকম হয়ে গেছে। কিন্তু ও দেখেন একটু র্যাপিং, মানে ভিতরেই দেখেন অনেক বড় গ্যাপ। এটার জন্য আমরা প্যাডিং দিয়েও করতে পারি। তাহলে কোল থ্রিগুলোতে আমরা প্যাডিং দিই, প্যাডিংটা আমরা ডানে বামে দেবো, উপরে নিচে 0 দেবো, ডানে বামে আমরা দিব হচ্ছে 50 পিক্সেল। তাহলে এরকম হলো, কারণ এখানে বক্স সাইজিং বরাবর দিতে হবে, বক্স সাইজিং বর্ডার বক্স, তার অ্যাডজাস্ট হয়ে যায়। যদি আপনার কাছে মনে হয় কম হয়ে গেছে তাহলে আরও দেন। এবার ঠিক আছে, এবার আমরা ভিতরে যাব, যে কোনো একটাতে ক্লিক করলেই হয়, S2তে গেলেই হলো। এই জায়গাটায় কালার দিব, এটা দেওয়ার পর ক্লিক করে যে কোনো একটা কালার দেওয়ার পর এখানে ক্লিক করবেন। কী করলাম বলেন তো? এখানটা ক্লিক করার পর এইটা দেখবেন না, এটা যে আছে এখানে গেলে কিন্তু হবে না, বাট এখানে ক্লিক করার পর কালার পিকারটা এক্সিস্ট করবে, এখানে দেখাবে। তা আমি যদি এখানে ক্লিক করে হোয়াইট, এখানে ক্লিক করলে ব্ল্যাক, আবার এখানে ক্লিক করলে এই কালার। কিন্তু এই H2 কিন্তু একটু মোটা, তাই না? মোটা না? মোটা। এখানে কিন্তু মোটা না, চিকন, মানে পি ট্যাগের মতোই, জাস্ট কালারটা আলাদা। তাহলে আমরা কি করব? ফন্ট ওয়েট দিব হচ্ছে 100, অ্যাকচুয়ালি 100 না, 400 দিলেও সমস্যা নাই। এগুলোকে বলা হয় মোটা হচ্ছে কিনা এগুলো। দ্বিতীয়ত হচ্ছে দুটোই সমান দিতে হবে, পি ট্যাগ এবং H2 সমান সমান দিতে হবে। মনে আছে আমরা উপরের দিকে পি ট্যাগের কাজ করেছিলাম, এই জিনিসটাকে কপি করে আমরা এই পি ট্যাগে বসায় দেব, বুঝে গেছে? কিন্তু আমরা প্যাডিং দিব না। অ্যান্ড এখানকার যে সাইজটা এক্স্যাক্টলি সেম সাইজ আমরা H2তেও দিব। কিন্তু প্রবলেম হচ্ছে H2 এর একটা মার্জিন আছে, এখানে আমরা মার্জিনটা 0 করে দিই। কিন্তু পি ট্যাগেরও মার্জিন আছে, এই মার্জিনটা আমরা 0 করে দিই, বুঝা গেছে? কিন্তু পি ট্যাগের নিচে নিচে একটা স্পেস তৈরি করব। তার মানে কি, মার্জিন 0 উপরের দিকে করব, নিচের দিকে না। সরি, নিচের দিকে করব, উপরের দিকে আমরা 0 করব, নিচের দিকে মার্জিন রাখবো। তাহলে মার্জিন টপ দিলাম, চাইলে আপনি মার্জিন টপ 0 রাখবো, কিন্তু মার্জিন বটম করব 30 পিক্সেল, বা আরও একটু বাড়ায় দিই, 35 করি, দেখতে সুন্দর লাগবে। এখন এখানে দেখেন কালারটা ওই রকমই আছে যেমনটা আমাদের দরকার, এখানেও তাই, নিচেরটা এটা চলে আসে, কিন্তু নিচের দিকে কিন্তু স্পেস পাচ্ছে না, কারণ হচ্ছে এই সেকশনের উপর নিচে কোনো গ্যাপ নাই। এখানে আমরা প্যাডিং দিই 50 পিক্সেল, ডানে বামে 0, তাহলে একটা স্পেস পাবে, দেখতে সুন্দর লাগবে। কারণ আপনি যদি হালকাভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন তা দেখতে আরও চমৎকার লাগবে। তো আপনি যদি এটা যদি সাইজ প্যাডিং আরও একটু বাড়া দেন তাহলে আরও চমৎকার লাগবে, দেখতে পাচ্ছেন? তো আমি যদি এখানে ক্লিক করি, কোডটাকে কপি করি, দেন আমি এখানে বসা দিলাম, রিলোড দিই, দ্যাটস ইট। বুঝতে পারছেন সবাই? সবাই ক্লিয়ার? ওকে, আমরা এই দেখেন এটা লেগে লেগে যাচ্ছে না মনে হচ্ছে, একটু স্পেস বাড়াই। এগুলো কিন্তু ফিনিশিং কাজ, এগুলো আপনাদের দেখতে হবে, একটু পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে, কাজগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে আসলে কোথায় কোথায় ভুল হচ্ছে, কোনটা দিলে বেটার হয়, করে করে দেখবেন। জি স্যার, দিচ্ছি। এখানে আমরা 8 পিক্সেল দিলাম, তাহলে এটার মাঝখানে একটা গ্যাপ হলো, এটা বেশি এটা কম, তাহলে বোঝা যাবে যে এর জন্য এ, এর জন্য এ। তো ক্লিক করি, করার পর এটাকে কপি করে এখানে বসা দিই। সবাই ওয়েট করতেছেন দাগটা কেমনে দেবে দেখি একটু, রনি ভাই কী জাদু দেখায় নাকি? সো এই দাগটা দেওয়ার জন্য যেটা করবেন, আমরা এখানে এই বক্স থেকে অথবা এই বক্স থেকে মাঝখানে একটা বর্ডার ক্রিয়েট করব, একটা বর্ডার ক্রিয়েট করব, অথবা শ্যাডো দিতে পারি। তাহলে এই বক্স থেকে যদি করি, এই বক্স থেকে ধোয়ার জন্য মনে আছে আমরা কালার এক্সট্রাভাবে দিতাম ক্লাস দিয়ে, এখানটা আমরা বলবো বর্ডার। তাহলে কী হবে, এই বর্ডারে দিলে ডান দিকে বর্ডার দিতে হবে, আর নিচেটাতে দিলে বাম দিকে বর্ডার দিতে হবে। এখানটায় বর্ডারটা দেওয়ার পর ক্লাসটা দিলাম আর কি, ক্লাস আপনি অন্য কিছু দিতে পারেন, আপনি লাইনও বলতে পারেন, বেটার হয় লাইন বলেন যেহেতু এটা লাইন।
এই লাইনটাকে কপি করে আমরা নিচের দিকে দিয়ে দিই। এবার আমরা লাইন নিয়ে কাজ করব। সরি, এখানে আমরা যাব, ইন্সপেক্ট এলিমেন্ট করি। এই লাইনটাকে ধরলাম, ধরার পর এখানটায় আমি বলবো যে উইথ, আচ্ছা এখানে হবে না, সরি, আমরা লাইন দেবো হচ্ছে বর্ডার রাইট নাকি, তো এখানে বলেন বর্ডার, যদি আমি বর্ডার দিই এরকম মনে করেন 1 পিক্সেল সলিড, একটা বর্ডার চলে আসছে। তো যদি বলি রেড তাহলে বর্ডার চলে আসছে। অ্যাকচুয়ালি বর্ডার দিচ্ছি, বর্ডারের 3টা জিনিস কাজ করে। একটা হচ্ছে বর্ডার 1 পিক্সেল, হচ্ছে বর্ডার উইথ। আমি এটাকে এক্সপ্লেন করি এইভাবে যে বর্ডার উইথ প্রথমত দিই, বা প্রথমে দেন পরে দেন ডাজন্ট ম্যাটার, আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল। আর একটা হচ্ছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল আপনি এরকম দিতে পারেন, ড্যাশড, তারপর ডটেড, ডাবল, গ্রফ, হিডেন, তারপর ইনসাইড ভিতরের দিকে, আউটসাইড, রিভার্স, তারপর হচ্ছে রিচ, তারপর হচ্ছে সলিড। আমরা সলিড দিব। দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে দিব হচ্ছে বর্ডার কালার। বর্ডার কালার 3টা প্রপার্টি নিয়ে কিন্তু ও কাজ করে, কিন্তু এটা একসাথেও লিখতে পারেন, যেমনটা আমরা ওই প্যাডিং মার্জিন করি। কিন্তু আমরা বর্ডার দেবো শুধুমাত্র ডান দিকে, রাইট? তাহলে এখানে বলবো বর্ডার রাইট, তারপর এখানেও বলবো বর্ডার রাইট, এখানেও বলবো বর্ডার রাইট। আমি কিন্তু এমনি বুঝাচ্ছি আপনাদের, একটু অ্যাকচুয়ালি এইভাবে করবেন না, করবেন হচ্ছে বর্ডার সিম্পল, বর্ডার রাইট দিবেন, দেওয়ার পর এখানে বলবেন 5 পিক্সেল সলিড রেড। উপরেগুলো কাজ করবে না, কারণ নিচেরটাকে প্রায়োরিটি দেয়, উপরেগুলো কাজ করবে না। তাহলে আপনার কি সিম্পলি হয়ে গেল, এত কিছু লেখার দরকার নেই। 10 দিলাম, বা আপনি কমায় দেন 6 রাখি। তাহলে এখানে এই পুরো জিনিসটাকে কপি করে আমরা এখানে বসাই দিই, ডান। জাদু, একটা লাইনের কোড শুধু, কিন্তু আপনাদের কাছে মনে হয় না জানি কি। সবে ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ওয়েবসাইট ডিজাইনিং, হ্যাঁ বলেন। এই কোডটা আমি করলাম, 10 বছর পরে আপনার কোনো একটা ফ্রেন্ড আপনার কোডটা আবার এডিট করবে, বা আপনি ক্লায়েন্টের জন্য কাজ করলেন, ক্লায়েন্ট কী করলো 10-15 বছর পর তার ওয়েবসাইটটা অন্য কাউকে দিয়ে সিএসএস করবে। সে যখন আপনার কমেন্টটা দেখবে সে কিন্তু খুশি হবে যে আপনি খুব সুন্দরভাবে সাজুগুজু করে কোডটা করেছেন, এবং কমেন্ট দেখে বুঝবে আসলে সেকশনটা কিসের। দো এটা যদি বাদ দেন কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছে, কিন্তু দিলে মানে কোডিংয়ের তো একটা ম্যানার্স আছে, এই ম্যানার্সটা মেনটেন হবে। আর আপনি বলেন আপনি ম্যানার্স মেনটেন করবেন কি না? জি বলেন। সাপোজ এখানেও এই কন্টেনারটা কেন, এখানে আপনি কমেন্টিং দিলেন, তারপরে এই কলটার জন্য কমেন্ট, এটা তো করছেন, কোনো সমস্যা নাই, দেন। এগুলোতে আবার দিয়েন না, শুধুমাত্র এগুলোতে দিয়েন, প্রবলেম নাই। দেখা যাবে আপনার কমেন্টের জন্য ওয়েবসাইট স্লো হয়ে গেছে, এমন কমেন্ট দিয়েন না আবার। সো এটা বুঝেছি, এবং আমি নিচের দিকে তাকাই, এই কন্টেন্টটা এক্স্যাক্টলি লাইক উপরেরটার মতো, রাইট? শুধুমাত্র বাম দিকে কলামে কাজ হবে, ডান দিকে হবে না। আর কন্টেন্ট প্রায় সিমিলার, যা সাইজিং করবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবেন। এটা করতে পারবেন না আপনারা? আমি কিন্তু 99% কাজ করে দিছি, শুধু 1% আপনাকে করতে হবে, এই আর কি। এটা লাইক উপরেরটার মতো। আমি আপনাদের লিঙ্কটাও দিয়ে দিব, এবং কোডিং স্ট্রাকচারটা বুঝতেছে আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না।